প্রায় অন্ধকার কক্ষ। তারই মাঝে চারিদিকে জ্বলতে থাকা কয়েকটি মোমবাতির আলোয় সামান্য দৃশ্যমান কক্ষের মাঝ বরাবর অঙ্কিত ছিল একটি জ্যামিতিক নকশা। সেখানে নানাবিধ তান্ত্রিক সরঞ্জাম লক্ষণীয়। এমন সময় একটি নারী ধীর পায়ে ভেতরে প্রবেশ করতেই এক বৃদ্ধার ক্ষণক্ষণে ভাঙা কণ্ঠস্বর পাওয়া যায়। এনেছিস? মাথা নেড়ে সেই নারী বলে, হ্যাঁ। যা যা বলেছি এনেছিস? 5টা মোরগ, 4টে কিল, লেবু আর সব এনেছি। বৃদ্ধার কথার মাঝেই নারীটি বলে উঠল, সব এনেছি। নীরব ঘরের মাঝে সঙ্গে সঙ্গে বৃদ্ধার গলা ঝনঝন করে উঠল। দূর দূর, আরে মাসিকের রক্ত, ওটাই তো আসল। এনেছিস? তা না হলে যা করতে চাইছিস তা করা সম্ভব হবে না। বৃদ্ধার প্রশ্নে সেই নারী আবারও জবাব দিল, হ্যাঁ, সব এনেছি। আমার কাজ হয়ে যাবে তো? কাঁপা কাঁপা গলায় নারীটি প্রশ্ন করতেই বৃদ্ধা ধমকে উঠল, হ্যাঁ রে হারামজাদি, তার জন্যই তো এগুলো আনতে বললাম। মেলা ফ্যাচ ফ্যাচ করিস নে তো, এগিয়ে এগিয়ে দে দে দেখি দে। সরঞ্জামগুলোর দিকে এক ঝলক চোখ বুলিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠল বৃদ্ধা। তারপর বলল, এইবার আসলে খেলা শুরু হবে রে হারামজাদি। দেখবি, তুই দেখবি, আমি সব ঠিক করে দেব, যা তুই চেয়েছিলিস। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমার সমস্যার সমাধান করে দাও, যত তাড়াতাড়ি সম্ভব। দাঁতে দাঁত চেপে ওই নারী কথাটা বলতেই বৃদ্ধ বলল, আজ অমাবস্যা, আজই কাজটা করে দেব। আর একটু রাত ঘনালেই উপাচারে বসতে হবে। এখন তুই আয়, যা পালা। নারীটি উঠে দাঁড়ালো। একবার অসহায় মুরগিগুলোর দিকে তাকালো সে। তাদের মধ্যে কিছুজন আসন্ন বিপদ বুঝে আতঙ্কিত হয়ে চিৎকার করছে। কিছুজন আতঙ্কের কারণে গুটিসুটি হয়ে খাঁচার এক কোণে বসে আছে। এরপর সেই নারী চলে যাওয়ার পর বৃদ্ধা নিজের কুঁচকে যাওয়া মুখ তুলে দরজার দিকে তাকালো। তার মুখের বলিরেখাগুলো যেন প্রতিহিংসায় আরও স্পষ্ট হয়ে উঠেছিল। এরপর ধীরে ধীরে ঠোঁটের কোণে ছেয়ে গেল একটা বাঁকা হাসি। বাইরে ইতিমধ্যে রাতের আঁধার জমাট বেঁধেছে। বৃদ্ধা সেই মোরগের বড় খাঁচাটা নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে বেরিয়ে এলো বাইরে। অদূরে অগ্নিকুণ্ডে ক্ষীণভাবে জ্বলছে অগ্নিশিখা। বৃদ্ধা সেখানে খাঁচাটা রেখে আকাশের দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলো, তিথি শুরু হতে আর বেশি সময় নেই। সময় নেই হাতে, যা করার এবারে করে ফেলতে হবে। ভাঙা গলায় কথাটা বলে সামনের শান্তভাবে প্রবাহমান নদীর দিকে তাকালো। তার অপর প্রান্তেই রয়েছে নয়ন জলা গ্রাম। হ্যাঁ, সেদিকে ক্ষুরোধার দৃষ্টিতে চেয়ে থাকলো বৃদ্ধা। মনে মনে ভাবলো, খুব শীঘ্রই এই গ্রামে আসতে চলেছে নিকষ অন্ধকার আর অপশক্তির ছায়া। তারপর পুনরায় আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল খ্যাঁক খ্যাঁক করে। রাত বাড়তে শুরু করলে নদীর ধারে মন্ত্রোচ্চারণের ধ্বনি উচ্চ হতে লাগলো।
স্পষ্ট ছিল সেখানে ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছিল অমঙ্গলের ছায়া, আর সেই অমঙ্গলের নিকষ ছায়া নদী পার করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নয়ন জলা গ্রামের কোনায় কোনায়। তার কালো ছায়া খোলা জানলা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করল একটি ঘরের অন্দরে। প্রায় শেষ রাত, জমাট আঁধার নৈশ প্রহরীর মতো বাইরে প্রহরারত। দু একটা শেয়াল আর পেঁচার ডাক ছাড়া এই শেষ রাতে বিশ্ব চরাচরে আর কোনো শব্দের স্পন্দন নেই। ঘরে মৃদু তালে একটা হ্যারিকেন জ্বলছিল, যার কারণে অদ্ভুত মায়াবী পরিবেশ গড়ে উঠেছে সহসা। দীর্ঘ ক্লান্তির পর এমন একটা পরিবেশে ঘুমোনো হলে সেই ঘুম সহজে ভাঙার নয়। বিছানায় শুয়ে থাকা মধ্য 40-এর সেই ব্যক্তিটিরও তাই হলো, কিন্তু বেশিক্ষণের জন্য সেই সুখ স্থির হলো না। আচমকায় এক জোড়া কঠিন শীতল হাত তার গলায় চেপে বসতে ঘুম ছুটে গেল তার। চোখ খুলতেই লক্ষ্য করলো একটা কালো অবয়ব চেপে বসেছে তার বুকে, এবং সেই বিভীষিকারী দুটো হাত সাঁড়াশির ন্যায় গলা টিপে ধরেছে তার প্রবল আস্ফালনে। লোকটি হাত পা ছোড়ার চেষ্টা করে নিজেকে বাঁচাতে চাইল, কিন্তু পারল না। নিজের অবশ হাত আর পা দুটোকে কোনোভাবেই নাড়ানো সম্ভব হলো না তার পক্ষে। ইতিমধ্যে এই ঘরের তাপমাত্রাও অস্বাভাবিক হারে নেমে গেছে। জলমান হ্যারিকেনের আলো ক্ষীণ হয়ে কাঁপতে শুরু করেছে দপদপ করে। পাশেই সামান্য দূরত্বে তার স্ত্রী শুয়েছিল, অথচ সে যে হাত বাড়িয়ে তার স্ত্রীকে ওঠাবে তাও সম্ভব ছিল না। ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসতে লাগলো লোকটার। বুকের ওপর চেপে থাকা সেই কালো অবয়ব অন্ধকারের বুক চিরে এগিয়ে এলো তার মুখের সামনে। জল জল করছে তার হলুদ চোখ, বিকট চামড়া পোড়া আষ্টে গন্ধ। অনেক চেষ্টার পর প্রাণপণে নিজের দু হাতে বল এনে সামনের দিকে ছুঁড়তেই সেখানে শূন্যতা অনুভব করল লোকটা। চমকে উঠল। না, আর গলা বা বুকের ওপর সে চাপ অনুভব করতে পারছে না। কেউ নেই তার উপর। কিন্তু ঘটনাটা যে তার মনের ভুল নয়, তা নিজের শারীরিক যন্ত্রণাতেই প্রকাশ পেল। প্রবল বেগে কাঁচতে কাঁচতে বিছানায় উঠে বসল লোকটা। তারপর প্রাণ ভরে শ্বাস নিয়ে পাশে তাকিয়ে দেখল স্ত্রী তার পাশে নেই। তবে সেই শীতল আবহাওয়াটা সে অনুভব করতে পারছিল ঘরের ভেতরে। সামনে তাকাতেই দেখল দরজাটা খোলা। লোকটা মনে মনে ভাবল তার স্ত্রী হয়তো কল ঘরে গেছে, তাই হয়তো দরজা খোলা। এই ভেবে লোকটিও ধীর পায়ে বিছানা থেকে নেমে অতি সন্তর্পণে এগিয়ে গেল দরজার কাছে। তখনই বাইরে থেকে একটা অদ্ভুত ফিসফিসানির আওয়াজ কানে এলো তার। সম্ভবত আওয়াজটা নিচতলা থেকে আসছিল। লম্বা বারান্দাটা পার করে সেই ব্যক্তি ধীর পায়ে এগিয়ে এলো সিঁড়ির কাছে। মনে মনে ভাবল নিঃসন্দেহে এ ফিসফিসানি শব্দ অনেকটা মন্ত্র পাঠের মতো। মনে হচ্ছিল কেউ যেন বিড় করে মন্ত্রোচ্চারণ করে চলেছিল এক নাগারে। আর হোক না হোক সে কণ্ঠস্বর কোনো নারীর, কিন্তু এত রাতে কে মন্ত্রোচ্চারণ করবে? লোকটা ধীর পায়ে সিঁড়ি ভেঙে নামার সময় একটা ব্যাপার খেয়াল করল যে সে যত এগোতে থাকে ততই তার সামনে থাকা আলো ধপধপ করে কেঁপে উঠে নিভে যাচ্ছে। যদিও এসবে বিশেষ লক্ষ্য না দিয়ে নিচে নেমে এলো সে। বৈঠকখানার ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে অনুমান করার চেষ্টা করল আওয়াজটা কোথা থেকে আসছে, আর তার স্ত্রী বা কোথায়।
এমন সময় রান্নাঘরের ভেতর থেকে কিছু পড়ার শব্দে চমকে সেদিকে তাকালো ব্যক্তি। হাতের কাছে আলো নেই, তাই স্পষ্ট কিছুই দৃশ্যমান হচ্ছে না। বৈঠকখানায় ক্ষীণভাবে জ্বলতে থাকা আলোর মধ্যে একটা ছায়ামূর্তি খেয়াল করল সে, যার পরনায় কৌতূহল নিয়ে এগিয়ে রান্নাঘরে প্রবেশ করতেই সে পোড়া আষ্টে গন্ধটা আবারও নাকে এসে ঝাপটা দিল লোকটার। অদ্ভুতভাবে কেঁপে উঠল লোকটা। একটা কচকচ শব্দ আসছে কোথা থেকে, তবে কোথা থেকে আসছে তা বুঝতে পারল না। বৈঠকখানার একদম শেষ প্রান্তে একটা টিমটিমে লণ্ঠন ঝুলছিল। লোকটা সেটা হাতে রান্নাঘরের ভেতরে ঢুকছিল। এমন সময় সেই ক্ষীণ আলোর মাঝেই সে অনুভব করলো তার কাঁধে কিছু ফোঁটা ফোঁটা পড়ল। চমকে সেখানে আলো ফেলতেই দেখলো লাল লাল কিছু একটা পড়ছে। কাঁধের কাছে নাক নিয়ে যেতেই বুঝলো কেমন যেন আষ্টে গন্ধ আছে ফোঁটাগুলোয়। কি মনে হতে অপর দিকে লণ্ঠন তুলতেই হাড় হিম হয়ে গেল লোকটার। অচিরেই রান্নাঘরের ছাদে সেঁধিয়ে থাকা একটা পচা গলা বিকৃত কায় মুখের অবয়ব বেরিয়ে আসে আচম্বিত অন্ধকারের বুক চিরে। পচা গলা সেই মুখে অজস্র কালো পোড়াটে ছোট ছোট গর্ত। কুচকুচে কালো দু চোখের দৃষ্টি লোকটার দিকে স্থির, আর ঠোঁটের জায়গা বলতে পচা গলা কালচে দুটো মোটা ঠোঁট চোয়ালের অনেকটা নিচ পর্যন্ত ঝুলছিল অদ্ভুতভাবে। আর সেই অবয়বের ঠিক নিচে রয়েছে ওদের চাকরটা। সেই ভয়ানক অবয়ব তার সরু লম্বাটে বিকৃত দুহাত দিয়ে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল তাকে। চাকরটার চোখে দৃষ্টিতে আতঙ্ক, রক্তাক্ত মুখ আর চেহারা। আতঙ্কিত শেষ দৃষ্টি নিচে স্থির, আর সেই রক্ত মাখা শরীর থেকে এতক্ষণ ধরে টপ টপ করে পড়ে চলেছিল রক্তবিন্দু। বুকের ভেতরটা ধক করে উঠল লোকটার। চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে, তবে তার আতঙ্কিত ভয়ার্ত দৃষ্টি তখনও স্থির ছিল রান্নাঘরের ছাদে টিকটিকির মতো সেঁধিয়ে থাকা ওই ভয়ানক পিশাচ সম অবয়বটির কুচকুচে কালো চোখের দিকে। আজ রবিবার, ছুটির দিন। তবে অফিসের কিছু কাজ ছিল যদিও, যেগুলো দুপুরবেলা নিয়ে বসেছিলাম। অথচ লক্ষ্যই করিনি যে এতটা কাজে ডুবে থাকার কারণে কখন বিকেল গড়িয়ে এসেছিল। এদিকে আকাশ বাবাজি মুখ ভার করে বসে আছে, তার উপর পচা ভাদ্র। একদিকে গুমোট গরমটাও যাচ্ছে না, সেই সাথে আবার এক ধারায় বৃষ্টি। তার সাথে মাঝে মধ্যে গুড়ুম গুড়ুম শব্দও পাচ্ছি। একটা যেন তিতকুটে বিরক্তিকর পরিবেশ। ভাবছিলাম এমন পরিবেশে একটু ঠাকুরমশাইয়ের ওখানে গেলে মন্দ নয়। ঠিক সেই সময় দরজায় কড়াঘাতের শব্দে একটু চমকে উঠে। এই সময় আবার কি এলো? গিন্নি তো খানিকক্ষণ আগেই বাজারে গেল। তার তো এখনই ফেরার কথা নয়, আমারই যাওয়ার কথা ছিল। শরীরটা ভালো না থাকায় আমি আর বাজারে গেলাম না। আজ অবশ্য একটু ভালো আছি। এমন সময় কে আসতে পারে এসব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আবার দরজায় কড়াঘাত পড়ল। কাল বিলম্ব না করে আমি দরজা খুলতেই দেখলাম বাইরে কিশোরী দাঁড়িয়ে, বরাবরের মতো মুখে একগাল হাসি। কি বন্ধু, বলি সব কিছু ঠিক আছে তো? এ তোমার মুখটা আজকে আকাশের মতো এত ভারী কি কেন? বউঠান বাড়ি নেই বুঝি? ভেতরে ঢুকতে ঢুকতে একসাথে এতগুলো প্রশ্নবাণ ছুড়ল কিশোরী। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, না সে নেই, একটু বাজারে গেছে। আগামীকাল শ্বশুর শাশুড়ি আসবে কি না। কিশোরী হো হো করে হেসে উঠল। ও আরে, সে তো দারুণ ব্যাপার। তা হঠাৎ আসা, বলি ঘুরতে বুঝি? আমি
কপট রাগ দেখালাম। শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, ডাক্তার দেখাতে আসবে। ওই কাল সকালের দিকে খাওয়া দাওয়া করে যাবে বলে গিন্নি আজই বাজারঘাট করে রাখছে। সকাল সকাল রান্নাটা চাপিয়ে দেওয়া যাবে। কিশোরী চেয়ারে বসে উৎসুকভাবে বলল, এই যাই হোক, আমি কেন এসেছি তোমার তো জানা। এই নাও নাও, চটপট তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, আমার আসার কারণ তো তোমার সাথে ঠাকুর মশাইয়ের বাড়িতে যাওয়া। উনি যদি আজ বাড়িতে থাকেন তাহলে ওনার থেকে কিছু কাহিনী গল্প একটু শুনে নেব। একটু ভূত প্রেতের রহস্য, কাল্পনিক গল্প আর দর্শনও পেয়েই যাব। কি বলো? আমি মনে মনে ভাবলাম প্রস্তাবটা মন্দ নয়। তাছাড়া এমনিতেও বাড়ি বসে কি আর করার আছে, গিন্নির আসতেও দেরি হবে হয়তো। তার চেয়ে বরং ঠাকুরমশাইয়ের ওখান থেকেই ঘুরে আসা যাক। কিশোরীকে অপেক্ষা করতে বলে পোশাক বদলে এসে আমরা রওনা দিলাম মঠ লেনের উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়ি যখন পৌঁছালাম তখন সবে সন্ধ্যার আভা চারিদিকে ছড়িয়েছে। আশপাশ থেকে শঙ্খধ্বনির শব্দ ভেসে আসছে। করানাতেই তারানাথ স্বয়ং দরজা খুললেন। তোমরা এসো এসো। আমি জিজ্ঞেস করলাম, চারিমা কোথায়? ও একটু বাসের বাড়ি গেছে, তুই চলে আসবে এক্ষুনি। তারানাথ সাবলীলভাবে জবাব দিতে দিতে সদর দরজা বন্ধ করলেন। আমরা সোজা ভেতরে চলে এলাম। তারানাথ বৈঠকখানায় মাদুর পাততে পাততে মৃদু রসিকতা করে আমাদের উদ্দেশ্যে বললেন, ইহে বিভূতি, কিশোরী, গতবার যেভাবে ভূত চতুর্দশীর ঘটনাটা শুনে পলায়ন করলে, ভাবলাম আজ আর আসবে না হয়তো। আমি মৃদু হেসে বললাম, যতই ভয় পাই না কেন ঠাকুরমশাই, আসবো তো বটেই। বলা তো যায় না, হয়তো আপনার অভিজ্ঞতার কথা শুনতে শুনতে একদিন আপনার সাথে কাজ করারও সুযোগ পেয়ে যেতে পারি। অন্যদিকে কিশোরী বিজ্ঞের ন্যায় হেসে বলল, হ্যাঁ, আপনার মতো মন্ত্রতন্ত্র বলে ওই ভূত তাড়াতে পারবো না ঠিকই, তবে সাহায্য করতে পারি। তা বেশ বলেছ, আমিও আশায় থাকবো তোমাদের সঙ্গে নিয়ে কাজ করার। তবে এখন আর এত কিছু করতে পারবো বলে মনে হয় না, বয়স হচ্ছে তো। আমি আর আমার এই বন্ধু আর ঠাকুরমশাই আপনি একসাথে যদি কোনো সমস্যার সমাধান করতে পারি দিই তাহলে কেমন হয় বলুন তো? ওহ, ভাবলেই পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছে। কথাটা বলে কিশোরী নিজের মনেই হেসে উঠল। তারানাথ বললেন, আজ একটা ঘটনার কথা মনে পড়ে গেল। ওনার কথা শোনা মাত্রই আমি আর কিশোরী দুজনেই গুছিয়ে বসলাম মাদুর। তক্তাপোষে বসে তারানাথ হ্যারিকেনের আলো বাড়াচ্ছেন। বাইরে বৃষ্টির গতি বেড়েছে আবারও। কিশোরী পাসিংশোটা বের করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ দুঃখিত ঠাকুরমশাই, তেলে ভাজার একটাও দোকান আমি খোলা পাইনি, তাই আর ওই বাইরে বেশি দাঁড়াইনি, বুঝলেন? পাসিংশো হাতে নিয়ে হো হো করে হেসে উঠলেন তারানাথ। ওহো, তাতে কি? মুড়ি তেলে ভাজা সঙ্গে না থাকলে কি আমার ঘটনাগুলো জমবে না? সব জমবে। আজ আমার চারিমা তার কাকা বাবুদের জন্য বিশেষ কিছুর ব্যবস্থা করবে। তোমরা একটু বসো। এই বলে তারানাথ মিনিট কয়েকের জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। বিশেষ কিছুর কথা শুনে একটু আশ্চর্যচকিত হলাম আমরা। তবে বুঝলাম আজ ঠাকুরমশাই বেশ খোশ মেজাজেই আছে। ভালোই হলো। কিশোরী দু হাতের তালু ঘষতে ঘষতে বলল, তার মানে আজ কোনো দারুণ রোমাঞ্চক ঘটনার সম্মুখীন হতে চলেছি আমরা। আমি মৃদু হেসে বললাম, যাক, অবশেষে তুমি ঠাকুরমশাইয়ের ঘটনাগুলোকে গল্প না বলে ঘটনা বলতে শুরু করলে। তবে ঠাকুরমশাই তোমার কথাটা শুনলে খুব খুশি হতেন কিন্তু। আমার কথা শেষ হতেই তারানাথ ঘরে ফিরলেন। হাতে ধরা প্লেটে 3টে চায়ের কাপ রয়েছে। আমাদেরকে দেখে মৃদু হেসে তিনি বললেন,
চারিমা তোমাদের জন্য বিশেষ কিছুর আয়োজন করছে। একটু বসো, এক্ষুনি হয়ে যাবে। আমরা একটু অবাক হলাম। কিশোরী জিজ্ঞেস করলো, তা আজ কি গল্প শুরু করবেন ঠাকুরমশাই? এই থুড়ি মানে কি ঘটনা? তারানাথ একটু বিরক্তি নিয়ে কিশোরীকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা তো ভাবো যে এগুলো আমার মন গড়া গল্প। সে ভাবতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা তো মানো যে পৃথিবীতে যেমন ভালো শক্তি আছে, তেমন কিছু খারাপ শক্তিরও অস্তিত্ব বিদ্যমান। আমরা দুজনেই সহমত প্রকাশ করে মাথা নাড়লাম। বাইরে অন্ধকার গাঢ় হয়েছে, সেদিকে কয়েক মুহূর্ত চোখ রেখে তারানাথ বললেন, আজ আবার মৌনী অমাবস্যা। সকালে আমার নিজের কাজের জন্য ওই ক্যালেন্ডারটা দেখতে গিয়েই খেয়াল করলাম অমাবস্যাটা। সত্যি কত রকম যে ঘটনার সম্মুখীন হতে হয়েছে আমাকে এই দিনটায়। কত অশুভ ছায়ার সাথে যে লড়তে হয়েছিল, এমনকি প্রাণ সংশয়ের মধ্যেও পড়তে হয়েছে আমার। এমনই একটা ঘটনার কথা আজ মনে পড়ছে। এই মৌনি কিন্তু বেশ শক্তিশালী হয়। এই দিন নানা রকম তন্ত্রভিত্তিক কাজ হয়ে থাকে। কেউ শুভ কাজে লাগায় তাকে, আবার কেউ অশুভ কাজে। এরকম বিশেষ কিছু তিথিতে মধ্যরাতের দিকে একটা বিশেষ মাধ্যমের দ্বারা স্বর্গ ও নরক উভয়েরই দরজা খুলে যায়। আর সাধক শুভ কিংবা অশুভ যে কোনো শক্তিরই অধিকারী হতে পারে। অনেক মানুষের যেমন ভালো করা সম্ভব এই দিনে, তেমনি অনেক মানুষের ক্ষতিও করা সহজ হয়। এমন সব ভয়ঙ্কর কর্মকাণ্ড হয়ে থাকে যা শুনে শিউরে উঠতে হয়। আরে সে কি ঠাকুরমশাই, তবে বলুন না, আমরাও একটু শুনি। কিশোরী উত্তেজিত হয়ে বলল। ইতিমধ্যেই বাটিতে পেঁয়াজ কুচি, শশা কুচি, টমেটো কুচির সাথে ভাজা মশলা মিশিয়ে তা মুড়ির সাথে মাখিয়ে আনা হয়েছে। চারিমা আরও একবার গরম চায়ের সাথে বাটিগুলো আমাদের হাতে দিলে আমি হতবাক গলায় বললাম, এসবের কি প্রয়োজন ছিল চারিমা? খামোখা আমাদের জন্য ঝামেলা করতে গেলে। লাজুক স্বরে চারি বলে, কোনো ঝামেলা হয়নি কাকাবাবু, রোজ না হয় তেলে ভাজা নাই খাওয়া হলো। বাবা বলতেই আমি চট করে এমন মুড়ি মাখা বানিয়ে আনলাম। এ সবই মায়ের থেকে শেখা। আপনারা খান, আমি একটু রান্নাঘরে যাই, রাতের খাবার বানানো বাকি আছে। হ্যাঁ রে মা, তবে আগে তুইও কিছু খেয়ে নিস কিন্তু। তারানাথের কথায় মৃদু স্বরে চারি বলল, আচ্ছা বাবা। তারপর ধীর পায়ে সে বেরিয়ে গেল ঘর থেকে। তবে এটা বলতেই হবে, চারিমা বেশ ভালো রান্না বান্না পারে। কিন্তু অনেক দিন ধরেই এখানে আসছি, ওর হাতে রান্নাও খেয়েছি। পিঠে পুলি যেমন ভালো বানায়, তেমনই সিঙ্গাড়া, লুচি, তরকারি সবই একটা আন্তরিকতা মিশে থাকে, যা স্বাদকে আরও মধুময় করে তোলে। যাই হোক, আপনি মেয়ের জন্য বেশ চিন্তা করেন, দেখলেই বোঝা যায়। আমার কথা শুনে তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করব, মেয়ের বাবা কিনা। আপনি কোন ঘটনার কথা বলবেন বলছিলেন যেন ঠাকুরমশাই? সামান্য মুড়ি মুখে পুড়ে কৌতুক কণ্ঠে জিজ্ঞেস করল কিশোরী। কিশোরীর কথায় অতঃপর তারানাথ বলতে শুরু করলেন, বছর খানেক আগের ঘটনা। দিনটা সম্ভবত শনিবার ছিল। আমি সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে পুজো সারছি। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। চারি মাকে বললাম, মা দেখ তো কে এসেছে। চারি সম্ভবত ঘরের কাজ করছিল। আমার কথায় দরজা খুলে মৃদুর স্বরে ডাক দিল আমায়। বাবা, একজন দেখা করতে এসেছে তোমার সাথে। একটু কৌতুক বোধ করলাম। আমার জন্য? আচ্ছা, ভেতরে আসতে বল। বসার ঘরে বসা, আমি আসছি। অতঃপর পুজো শেষ করে যখন বেরোলাম,
তখন দেখি 1 বছর 50-এর ভদ্রলোক তক্ত বসে বসে আছে। কাঁচা পাকা চুল, ঢুলু ঢুলু চোখ, পরনে সবজে পাঞ্জাবি আর ধুতি, চোখে মুখে দুশ্চিন্তা আর উদ্বেগ স্পষ্ট। আমাকে দেখা মাত্রই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম জয়ন্ত বসু। নয়নজলা গ্রাম থেকে আসছি আমি। অত্যন্ত সমস্যার মধ্যে পড়েই আপনার কাছে ছুটে এসেছি। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নয়নজলা? তা আমার খোঁজ আপনাকে কে দিল? ইতস্তত হয়ে ভদ্রলোক বললেন, রবিবার হচ্ছে আপনার খোঁজ তিনিই দিয়েছেন। আসলে উনি যে গ্রামে আগে থাকতেন সেখানকার জমিদার বাড়িতে এক রক্তচোষার উপদ্রব হয়েছিল। তখন ওই বাড়ির ছোট ছেলে আপনাকে এখান থেকে নিয়ে গেছিলেন। সে কোথা থেকে খোঁজ পেয়েছিলেন জানা নেই। আমি কিঞ্চিত মনে করার চেষ্টা করে বললাম, হ্যাঁ হ্যাঁ, অল্প বিস্তর মনে পড়ছে ঘটনাটা। এক ভদ্রলোক, ওই একটু কুঁজো মতো করে কি। আগে আগে আপনি রবিবারুজ্জের কথাই বলছেন। ওনার সাথে তখন আপনার স্বল্প আলাপ হয়েছিল, ঠিকানাও তখন পেয়েছিলেন। ভাগ্যের সযত্নে মনে রেখেছিলেন, আজ কাজে লেগে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সমস্যাটা কি হয়েছে? জয়ন্তবাবুর মুখে নেমে এলো এক অবর্ণনীয় আতঙ্ক আর অনুশোচনার ছায়া। বললেন, যা ঘটছে তার জন্য আমরাই দায়ী। হয়তো সব আমাদের জন্যই হয়েছে। ঈশ্বর হয়তো এর জন্য আমাদের কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। আমি ভরাট গলায় বললাম, পরিষ্কার করে সবটা বলুন, কোনো রকম কিছুই আড়াল থাকে না যেন। মৃদু কেশে ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলেন জয়ন্তবাবু, আমার বাবা সুমন্ত বসু একসময় নয়নজলা গ্রামের জমিদার ছিলেন, কিন্তু বয়সের সাথে সাথেই ওনার জমিদারি শেষ হয়েছে। তবে গ্রামে আমাদের মান এবং প্রতিপত্তি এখনো বিদ্যমান। আমাদের 2টো ইট ভাটা আছে। আমার ছোট ভাই দিগন্তের দায়িত্বে। ওই ব্যবসার সবটা দিগন্তই পরিচালনা করে। আর আমার বাজারে সোনার দোকান আছে, ওটা আমিই পরিচালনা করি। কখনো ছেলেরা বসে, আবার কখনো আমার বাবাও বসেন। এছাড়া আমার এক বিধবা দিদি থাকে আমাদের সঙ্গে। ওর ছেলে স্ত্রী সন্তান নিয়ে কর্মসূত্রে থাকে ভিন রাজ্যে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কটা ছেলে আছে? আগে আমার 2 ছেলে, তাদের মধ্যে একজন ইটভাটার দেখাশোনার কাজ করে, মানে শিখছে। ভবিষ্যতে আমার ভাই হয়তো ওকেই ইটভাটার ব্যবসাটা দিয়ে দেবে। বড় ছেলের এই বছর 1.5 হলো বিয়ে হয়েছে, আর ছোট ছেলে এখনো পড়াশোনা করছে। জয়ন্তবাবুর কথায় আমি পুনরায় জিজ্ঞেস করলাম, আর আপনার ভাইয়ের ঘরে কোনো ছেলে মেয়ে নেই? আগে হ্যাঁ, ওর একটা মেয়ে আছে, বয়সে ওই 18-19 হবে। ব্যাস, মা বাবা দিদি আর আমরা 2 ভাই এবং আমাদের পরিবার নিয়ে একটা সময় ভালোই ছিল সব। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। কি? আমার প্রশ্নে ভদ্রলোক বলতে শুরু করলেন, ঘটনার সূচনা আজ থেকে মাস 6 আগে। সেদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল। এই পুজোটায় আমাদের বাড়িতে অনেককেই নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। বেশ একটা জমজমাট আবহ থাকে সেই দিনটা। সেদিন আমি খাওয়ার দাওয়ার দিকটা দেখছি, এমন সময় প্রবেশদ্বারে উকিলবাবুকে দেখতে পেলাম। তোমার বাবা সুমন্তবাবু কোথায়? ভেতরে নাকি? আমি সাবলীনভাবেই বললাম, বাবা নিজের ঘরে আছেন, আপনি যান ঘরে। উকিলবাবু চারিদিকে এক ঝলক নজর বুলিয়ে বললেন, শোনো, বাড়ির সবাইকে নিয়ে সুমন্তবাবুর ঘরে
একত্রিত হতে বলো। আমি অবাক হলেও ধীর কণ্ঠে বললাম, আচ্ছা বেশ। অতঃপর কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই এসে বাবার ঘরে উপস্থিত হলাম। দেখলাম আমার মা সুমিতা দেবীও সেখানে উপস্থিত হয়েছেন, চোখ মুখ থমথমে। বাবা, আমাদের ডেকেছো? আমার ভাই দিগন্ত জিজ্ঞেস করল। ইতিমধ্যে আমার স্ত্রী অমৃতা এবং দিগন্তের স্ত্রী জয়াও চা নিয়ে উপস্থিত হয়েছে ঘরে। সকলেরই মনে কৌতূহল ছিল যে আচম্বিত উকিলবাবু কেন এলেন, কারণ এমনিতে আমাদের বাড়িতে আসার আগে খবর পাঠাতেন ভদ্রলোক। আমার বাবা সুমন্তবাবু অত্যন্ত শান্তভাবে ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ দেখেছি, আজ উকিলবাবু জরুরি দরকারে এখানে এসেছে। শুরু করুন উকিলবাবু। কোনো রকম ভনিতা না করে উকিলবাবু বলতে শুরু করলেন, তোমাদের বাবা অর্থাৎ সুমন্ত বসু একটা উইল করেছেন। সেখানে ওনার দুটো ইটভাটার মধ্যে একটি সম্পূর্ণভাবে ওনার ছোট ছেলে দিগন্ত বসুকে দিয়েছেন, আর বাজারের ওপর থাকা সোনার দোকানটা বড় ছেলে জয়ন্ত বসুকে দিয়েছেন। দ্বিতীয় ইটভাটাটা আপাতত দিগন্তবাবুর অধীনেই থাকবে, তবে পরে যখন জয়ন্তবাবুর দুই ছেলে অর্থাৎ সৌম্য এবং তার ভাই অর্কদীপ ব্যবসা সামলাবার জন্য যথাযথ উপযুক্ত হবে, তখন তা তাদের হাতে চলে যাবে। আর রইল জমি জমা, তার 40 ভাগ জয়ন্তবাবুর নামে করা হয়েছে, বাকি 40 দিগন্তবাবুর নামে, আর শেষ 20 ভাগ সুমন্তবাবু নিজের এবং ওনার স্ত্রীর নামে রেখেছেন। কিন্তু ওনাদের অবর্তমানে তা চলে যাবে ওনাদের একমাত্র বিধবা মেয়ে শিখা দেবী ও তার ছেলের কাছে। উকিলবাবু থামলে আমার বাবা আমাদের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, তোদের কোনো সমস্যা আছে? উইলটা নিয়ে কিছু বলতে চাস? আমি সহজে জবাব দিলাম, না, আমার কোনো সমস্যা নেই। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো নিশ্চয়ই বুঝেই নিয়েছো, কাজে তোমার নেওয়ার সিদ্ধান্তের ওপর আমার কোনো আপত্তি কেন হবে? দিগন্ত সৌম্যর কাঁধে হাত রেখে বলল, মন দিয়ে কাজ শিখে যা। এরপর তো একটা নয়, দুটো ইট ভাটাই তোদের দুই ভাইকেই সামলাতে হবে, কি বুঝলি? আরে আমারও তো বয়স হচ্ছে, আর কত সামলাবো? এদিকে তোর বোনেরও তো বিয়ে হয়ে যাবে, যা দেওয়া থোয়ার একেবারে দিয়ে পাত্রস্থ করব আমি। সুতরাং এসব তো এখন তোদেরকেই সামলাতে হবে, তাই না? সৌম্য কিছু বলল না, কেবল কঠিন দৃষ্টিতে অমৃতার দিকে তাকালো। কিছু একটা ভেবে তখন অমৃতা বলে, কিন্তু বাবা, আমাদের দুটো ছেলে, ওদের ভবিষ্যৎটাকে এমন অনিশ্চয়তার মধ্যে রাখাটা কি ঠিক হবে? যাকে যা দেওয়ার একেবারে দিয়ে দিলেই তো হয়। আবার কারোর তত্ত্বাবধানে থাকবে, তারপরে পরে গিয়ে যদি... অমৃতার কথায় দিগন্ত হেসে বলল, আরে বৌদি, তুমি এত চিন্তা করছো কেন? আমাকে তো একটা বয়সের পর সব তোমার ছেলেদের হাতেই তুলে দিতে হবে। লীলাবতী তো এখন এসব আর দেখাশোনা করার জন্য শ্বশুর বাড়ি থেকে আসবে না। তাছাড়া যেই বাড়ি থেকে ওর জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তারা বিরাট বড় জমিদার, অনেক টাকা পয়সা জমি জমার মালিক। মেয়ে আমার রাজরানী হয়ে থাকবে। এসব একটা সময়ের পর সৌম্য আর অর্কদীপকেই তো সামলাতে হবে। দিগন্তের কথায় আমিও সায় দিয়ে বলি, একদম। আসলে বাবা চাইছেন ব্যবসার হাল ধরার আগে সৌম্য আর অর্কদীপ ব্যবসার হালটা ভালো করে বুঝে নিক। কি হলো, আর কোনো প্রশ্ন আছে তোমার? অমৃতা কিছু বলল না, কিন্তু আমার বোন শিখাও এতে প্রবল আপত্তি জানায়। যতই বলো বাবা, তুমি এমন উইল করার আগে আমার ব্যাপারে একবারও ভাববে না? সুমন্তবাবু লম্বা শ্বাস নিয়ে কাগজপত্রগুলো দেখতে দেখতে বললেন, তোর জন্য ভেবেছি বলেই তো জমিটা রেখেছি। এ বাড়িতেও তোর ভাগ আছে রে, সুতরাং তোর তো আপত্তি করার কোনো প্রশ্নই নেই। ব্যবসা বাণিজ্যের দিকটা তো আর তুই দেখতে পারবি না। কিন্তু বাবা... শিকার কথায় সুমন্তবাবু হাত নেড়ে বললেন, ব্যাস,
তোর ছেলেকে চিঠি লিখেছিলাম। সে বলেছে ওখানে এত ভালো চাকরি করছে, সুতরাং কোনো কিছুই এখান থেকে লাগবে না, বরং তোকে যেন ভালোভাবে যত্ন করে রাখি। আর আমি থাকতে তোর যত্নে কোনো রকম কার্পণ্য তো করিনি। বিয়ের সময় তোর ছেলের বউকেও গয়না দিয়ে সাজিয়েছি। ছোট থেকেই তোদের দায়িত্ব আমারই ছিল। এটা বলতে পারবি না যে তোদের জন্য কিচ্ছু করিনি। বাবার কথা শুনে আর কিছু বলল না শিখা। এটা তো ঠিক, বিয়ের কিছু বছরের মধ্যে ওর স্বামী মারা যান। এর বাপের বাড়ি ফিরে এলে বাবাই ওদের দায়িত্ব নেন, ছেলেকে পড়াশোনা করান, শিখার প্রয়োজন মেটান। সুতরাং আর কিছু ওর বলার থাকে না ঠিকই, কিন্তু মেয়ে বলে কিছুই সে পাবে না এটাও তো ঠিক নয়। শিখার নিজেরও একটা ভবিষ্যৎ আছে, বাবার কাছে বলার চেষ্টা করছিল সে। এছাড়া তার ছেলের চাকরি যদি না থাকে তখন তো এখানে এসেই তাকে কিছু একটা করতে হবে। এখন সে রাস্তা তো আর খোলাই রইল না, চোয়াল শক্ত করে রইল। এমন সময় আমার পুত্রবধূ অর্থাৎ সৌম্যর সদ্য বিবাহিত স্ত্রী রাত্রি পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, মা ছাড়ুন না, দাদুমশাই যা করছেন ঠিকই করছেন, আমাদের কোনো আপত্তি নেই। রাত্রির কথায় পরিস্থিতি সাময়িক স্বাভাবিক হলো। ঘরে এসে অমৃতা এবং আমার দিদি জোড়াজুড়ি শুরু করে। তবে কিছুক্ষণ পর তখনকার মতো আলোচনা ওখানেই থমকে যায়। কিন্তু এরপর বাড়িতে একের পর এক ঘটনা ঘটতে শুরু করে, ভয়ানক দুর্ঘটনা। একদিন ভোর রাতে হঠাৎই আমার ভাইজি লীলাবতী হঠাৎই চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। হন্তদন্ত হয়ে বাড়ির প্রায় সকলেই এসে জড়ো হলাম বাড়ির উঠোনে। দেখলাম গুটি সুটি হয়ে এক কোণে বসে রীতিমতো কাঁপছে সে। ওর ভীত সন্ত্রস্ত চোখের দৃষ্টি সামনে। ওর দৃষ্টি অনুসরণ করে আমরা সেদিকে তাকাতেই চমকে উঠি। সেই অপ্রত্যাশিত দৃষ্টি দেখে আমাদেরও শিরদাঁড়া বেয়ে খেলে যায় হিম শীতল স্রোত। উঠোনের মাঝে চিত হয়ে পড়েছিল আমার ছোট ভাই দিগন্ত, মুখে চোখে রক্তের ছিটে লেগে। চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসতে চাইছিল, হাত পা অসাড়। আর ওর উল্টো দিকে চোখ পড়তেই আমাদের আতঙ্ক যেন গলায় উঠে গেল। দিগন্তের উল্টো দিকে পড়ে আছে একটা মুন্ডহীন একাধিক অঙ্গচ্ছেদ রক্তাক্ত ক্ষতবিক্ষত নিতর দেহ, যার হাত নেই পা নেই, পড়ে কেবল শরীরটা, যার উদার ভাব বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছে পাকস্থলী আর অন্যান্য অঙ্গসমূহ রক্তাক্ত আত খাওয়া। অদূরে মুন্ডুটা পাওয়া গেল, তার পাশে কোনায় হাত এবং পা, সেগুলো আত খাওয়া অবস্থায় রয়েছে। মুন্ডুটা দেখে বুঝলাম এ আমাদের বাড়ির চাকর পাঁচু। দুগালের মাংস কি জানি খুবলে খুবলে খেয়েছে। দুটো চোখেরই সাদা অংশ বেরিয়ে এসেছে গালের ওপর। রক্তে মাখামাখি নির্মম একটা দৃশ্য। আমি স্তব্ধ হয়ে চেয়েছিলাম সেই নারকীয় দৃশ্যটার দিকে। ধীরে ধীরে আমার পিছনে এসে জড়ো হয়েছিল আমার স্ত্রী, ছেলে, দিদি এবং বাকিরা। এমন রোমহর্ষক দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে আমার পুত্রবধূ রাত্রি। হে ভগবান, হে কি অনাসৃষ্টি! অমৃতা এবং জয়াও স্থির হয়ে যায় এমন দৃশ্য দেখে। শুধুমাত্র আমার দিদি সাহস করে শুধুমাত্র একটা প্রশ্ন করে বলল, কে করেছে এমন ভয়ানক অবস্থা? কোনো জন্তুর উপদ্রব শুরু হলো নাকি গ্রামে? হতবাক সৌম্য। কিন্তু জন্তুটা ভিতরে ঢুকলো কিভাবে? দেখো, ভিতর থেকে দরজা তো বন্ধ। আর সেই জন্তুটা কেবল আমাদের চাকরকেই কেন আক্রমণ করবে? কাকামশাই তো ছিল। আমি মৃদুকে এসে চারিদিক দেখে নিয়ে বললাম, লীলাবতী এই দৃশ্য দেখেই
মূর্ছা গেছে মনে হয়। ওকে ভেতরে নিয়ে যাও। হতে পারে লীলাবতীর মতো দিগন্ত এমন দৃশ্য দেখে জ্ঞান হারিয়েছে। বৈদ্যমশাইকে এক্ষুনি ডাকা হোক। কি যে হবে কে জানে, কিছুই বুঝতে পারছি না। ঘরে এমন ভয়ানক দুর্ঘটনা ঘটে যাওয়ায় সকলেই ভীত এবং শোকস্তব্ধ হয়ে পড়ে। কারণ ওই চাকরটি আমাদের বাড়িতে বহু বছর ধরে কাজ করে আসছিল। শুধু তাই নয়, ঘটনার কথাও আশেপাশে ছড়িয়ে যেতে থাকে। বৈদ্যমশাই এসে জানান, মাথা পশ্চাৎভাগে মারাত্মক আঘাত পাওয়ার কারণে দিগন্তের সারা শরীর অসাড় হয়ে গেছে, আর নড়াচড়া করা সম্ভব হবে না। এতে বাড়িতে সকলেই বুঝল দিগন্ত পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। ঘটনাটা তখনও আমার বাবা এবং মা জানতেন না, কিন্তু বেশি দিন এই ঘটনা লুকিয়ে রাখাও সম্ভব নয়। অতঃপর বাবাকে সবটা খুলে বললাম আমি। ওনার মুখেও ধীরে ধীরে ফুটে উঠল দুশ্চিন্তার ছাপ। এরপর 2-3 দিন অতিবাহিত হয়। বাড়িতে শোকের ছায়া বিরাজমান। ইতিমধ্যে ওই চাকরের গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়। দারোগাবাবু কোনো রকমে গম্ভীর কিছু বুঝতে না পেরে ঘটনাটা কোনো জন্তুর কাজ এমনটাই অনুমান করে চলে যান। এরই মাঝে একদিন রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল আমার, তাও মাঝরাতে হবে। একটা নারী কণ্ঠ কানে আসছিল অনবরত। কেউ যেন গান গাইছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ওই হত্যাকাণ্ডের পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগে বাড়িতে। পরিবারের অনেক সদস্যই, বিশেষত নারীরা, একটা শাড়ি পরা একটা ছায়ামূর্তি দেখতে পেত বাড়ির একাধিক স্থানে। এখনও গুদামঘরের অন্ধকার জায়গায়, কখনো বা সিঁড়ির তলায়, আবার কখনো বা কলঘরের পিছনে পাঁচিলটার কাছে। মানে যেসব জায়গায় বিশেষ লোকজনের যাতায়াত নেই, সেখানেই ওই নারী মূর্তির ঝলক লক্ষ্য করা গেছে। তবে তা এতটাই ক্ষণিকের জন্য যে বিশেষ কিছুই বোঝা সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, সেদিন রাতে আমার ঘুম ভাঙলে আমি সেই নারী কণ্ঠে পেয়ে ঘর থেকে বেরো। কোনো নারীর গান গাওয়ার শব্দ পাচ্ছিলাম আমি। ধীর পায়ে এদিক ওদিক চেয়ে বৈঠকখানায় গেলাম। ওপরতলা জমাট আঁধারে ডুবে, তখন সকলেই ঘুমের অচেতনে ডুবে। আমি ধীর পায়ে হ্যারিকেন হাতে এগিয়ে গেলাম শব্দটার উৎসের দিকে। মনে হলো উঠোন থেকে আসছে। উঠোনে গেলাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। সেই নারী কণ্ঠে সুরলার সঙ্গীত তখনও আমার কানে এমনভাবে বেজে চলেছে। এমন সময় পিছনে একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম, সেই সাথে উপ্ত নিঃশ্বাস ঠিক যেন আমার কাঁধের উপর পড়ছিল। একটা উপস্থিতি টের পেলাম পিছনে, কিন্তু কেন জানি না ঘোরার সাহস হলো না। এগিয়ে গেলাম আরও সামনে। সদর দরজা খুলে বেরিয়ে এলাম বাইরে। ঘুটঘুটে অন্ধকারের মাঝে সামান্য অংশটুকুই হ্যারিকেনের আলোয় আলোকিত হলো। তবে পিছনে তখনও কিছু একটা উপস্থিতি টের পাচ্ছিলাম। অতঃপর আমি শরীরের সমস্ত শক্তি জোর করে পিছন ঘুরতেই অকল্পনীয় বিভৎস একটা দৃশ্য দেখতে পাই। জয়ন্তবাবু এক ঢোক জল খেয়ে বললেন, কি দেখলেন? পিছনে কাউকে দেখতে পেলাম না ঠিকই, তবে আচম্বিত বাড়ির ছাদের একদম ধারে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে হ্যারিকেন তুলে ধরি। আর তাতে বিস্ফোরিত দৃষ্টিতে দেখলাম সেই উন্মুক্ত কেশী নারী মূর্তিটি তড়িৎ বেগে তাকালো নিচে, ঠিক আমার দিকে। টকটকে লাল দু চোখ, বাতাসের তোড়ে তার শাড়ির আঁচল তীব্র বেগে উঠছে।
চুলগুলো অবিন্যস্ত হাওয়ায় এলোমেলো। আচমকা সেই অতি প্রাকৃতিক অবয়ব আমার দিকে ঘুরল। সারা মুখে কেমন কালচে পুরাটে ছোপ আর সূক্ষ্ম গর্ত ভর্তি। দু হাতে ধরা ছিল একটা গোটা মরা পাঁঠা। আচম্বিত চারপাশে জুড়ে পৈশাচিক উল্লাসের ন্যায় চিৎকার ভেসে এলো। আর সাথে সাথে সেই বিভীষিকাময় নারী অভয় দু হাতে পাঁঠার মুন্ডু এক লহমায় দেহ থেকে ছিঁড়ে অট্ট হাসিতে ফেটে পড়ল, তাও আমারই দিকে চেয়ে। ভয়ে বুকের ভেতরটা শীতল স্রোত খেলে গেল আমার। এমনকি চিৎকার করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিলাম। বুঝতে পারছিলাম না কি করব বা কি করা উচিত। আমার ঠিক সেই মুহূর্তে দেখলাম সেই ভয়ঙ্করী ধীরে ধীরে খানিকটা ব্যঙ্গাত্মকভাবেই পাঁঠার মুন্ডুটা নিজের ধারালো দাঁতে নিশ্চিন্তে খেতে লেগেছে। অপরাধে যন্ত্রটার পা ধরে তাকে মুন্ডুহীন সশরীরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। টপ টপ করে সেখান থেকে পড়ছিল বিন্দু সমান রক্ত, একের পর এক ক্রমাবয়ে। অবয়বটা আমার চোখের সামনেই সেই নিষ্পাপ পশুটার দেহ থেকে মাংস বিকৃতভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করছিল। পোশাক আশাকের ওপর কোনো ধ্যান নেই। অবিন্যস্ত দীর্ঘ চুল আলগোজে সেই ছিন্ন ভিন্ন পাঁঠার ওপর কিছু আর কিছু ওর পিঠে ল্যাপটা লেপটি খাচ্ছে এবং তার জায়গায় জায়গায় ভিজে ভাব। সম্ভবত ওই অবহেলা পশুর রক্তে স্নান করে আমার গলা শুকিয়ে এলো ঠাকুরমশাই। বিশ্বাস করুন, হঠাৎ সেই বিকৃত নারীর অবয়বটা কাঁচা মাংস চেবানো বন্ধ করে আমার দিকে তাকালো। তারপর সাথে সাথে আমাকে কোনো প্রকার শর্তকিরণের জন্য পুনরায় চেঁচিয়ে উঠল বিকটভাবে। আমি লক্ষ্য করলাম ওর চিৎকারের সাথে সাথে ঠোঁটের ওপর আর নিচের অংশ ক্রমশ বড় হয়ে সাপের লেজের মতো লগলকে জিভটা বেরিয়ে আসছিল ধীরে ধীরে ঠিক আমার দিকে। অতি সন্তর্পণে হ্যারিকেনটা তখনও উপরে ওঠানো ছিল। আমি নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলাম না। ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে প্রথমে হ্যারিকেনটা হাত থেকে ফেললাম। মাটিতে পড়তেই ভেঙে চৌচির হয়ে গেল তার কাঁচ। অতঃপর অন্ধকার নেমে এলো চারপাশটা, কিন্তু শুধু চারপাশে নয়, অন্ধকার নামলো আমার চোখের সামনেও। এমন নৃশংস দৃশ্য দেখে অচিরেই জ্ঞান হারালাম আমি। এরপর যখন জ্ঞান ফিরল, আমার স্থির থেকে জানতে পারলাম আমার বাবার শরীরটা অতঃপর খারাপ হয়ে পড়েছে। ধুম ঝড় আর তার মাঝে অদ্ভুত কথা বলছে মেরে দেব, কেটে দেব। কিন্তু ঘোরের মাঝে এমন উন্মাদের মতো তিনি কেন যে করছিলেন আমরা বুঝতে পেরেছিলাম কেউ। বৈদ্যমশাই দেখে গেলেন, ওষুধপত্র সবই চলল, অথচ বাবার সুস্থ হওয়ার আর হয়ে উঠল না। বরং উল্টে ওনার অসুস্থতা ধীরে ধীরে বেড়েই চলতে লাগলো, যা কেউই সঠিকভাবে ধরতে পারছিল না। যে আসলে ঠিক কি হয়েছিল আমার বাবার। এতদূর বলে ভদ্রলোক থামলে আমি সরাসরি জিজ্ঞেস করি, তা আপনি কি চাইছেন আমার থেকে? সামনেই আমার ভাইজির জন্য সম্বন্ধ আসার কথা। আমি চাই তার আগে আপনি গিয়ে ঘরটা দেখুন। যদি কোনো ঋণাত্মক শক্তি থেকেও থাকে তা চলে যাবে। আমার মনে হচ্ছে আমাদের ঘরে অশুভ শক্তির আগমন ঘটেছে, বা হয়তো কেউ এনেছে। চমকে উঠলাম আমি। মানে কে আনবে? আমার দিদি করতে পারে কাজটা, কারণ প্রথম থেকেই এই সিদ্ধান্তে ওর আপত্তি ছিল। আমার স্ত্রীরও আপত্তি ছিল, কিন্তু ওর ওপর আমি নজর রেখেছিলাম। তাই মনে হয় না
ও কিছু করতে পারে বলে। কিন্তু আমার দিদির ঘরে একটা লাল হয়ে যাওয়া লেবু আর কোনায় রক্ত দেখেছিলাম। পরে অবশ্য সেগুলো চোখের নিমেষে পরিয়ে দিয়েছিল ও। আমি সরাসরি জিজ্ঞেস করতে সে বলে, ও কিছু নয়, আসলে একটু লেবু চা খাওয়ার মন ছিল, তাই নিয়ে এসেছিলাম, কিন্তু খাওয়াই হলো না। আর ওই কোণে কিসের রক্ত ছিল? কিঞ্চিত ইতস্তত করে আমার দিদি বলল, কিসের আবার? আরে একটা ছুঁচো মেরেছিলাম, তারই রক্ত। মরা দেহটা ফেলে দিয়েছি, এবার রক্তটা মুছে নেব, তাহলেই হবে। আমি আর কিছু বললাম না, তবে মনের মাঝে অদ্ভুত এক সন্দেহ সঞ্চার হলো অজান্তেই। জয়ন্তর কথা শুনে মৃদু কেশে বললাম, বেশ, তাহলে এখন আমাকে কি করতে হবে? ঠাকুরমশাই, আপনি আমার সাথে ও বাড়িতে চলুন। একমাত্র আপনি হয়তো এই সমস্যার কুল কিনারা করতে পারেন। আমি যাব, এর মধ্যেই তাহলে যাব। তার আগে আপনি আপনার ওই ঠিকানাটা, মানে গ্রামের ঠিকানাটা একটু দিয়ে যাবে। জয়ন্তবাবু নিজের নাম এবং ঠিকানা দিয়ে চলে যান। এর কিছু সময় পর আমি ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বুঝতে পারি সময় যত এগোবে ততই সমস্যা বাড়বে, বই কি কমবে না। ঠিকানা অনুযায়ী পৌঁছাতেই একটা জরাজীর্ণ দোতলা বাড়ির মুখ্য দরজার সামনে এসে দাঁড়ালাম। দোতলার ঝুল বারান্দা থেকে আমাকে জয়ন্তবাবু দেখা মাত্রই দ্রুত নিচে নেমে এলেন। আরে ঠাকুরমশাই, আসুন আসুন। তত বড় পুঁটলিটা কাঁধে ঠিক মতো নিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম বাড়িটার। তবে প্রবেশ মাত্রই একটা অদ্ভুত গন্ধে অস্বস্তি হতে লাগলো আমার। বুকের ভেতরটা কেমন জানি অশান্ত হয়ে উঠল, এমনকি শ্বাসকষ্ট হতে লাগলো আমার অজান্তেই। বুকে হাত চাপা দিয়ে সামান্য ঝুঁকতেই জয়ন্ত জিজ্ঞেস করে উঠল, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? কোনো ক্রমে বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইতিমধ্যেই দুজন মহিলা এগিয়ে এলো আমার সামনে। জয়ন্তবাবু বললেন, এই যে আমার স্ত্রী অমৃতা আর পুত্রবধূ রাত্রি। রাত্রি মৃদু হেসে আমার পা ছুঁয়ে প্রণাম করে বলল, আসুন না, বৈঠকখানায় আপনার বসার ব্যবস্থা করেছি ঠাকুরমশাই। বাবামশাই আপনার কথা বলেছিলেন। তবে অমৃতা দেবী কিছু বললেন না। ওনার মুখে যেন নেমে এসেছিল ভয়ানক আঁধার। জয়ন্তবাবু বললে, না রাত্রি, আপাতত তুমি ওনাকে ওনার ঘর দেখিয়ে দাও। একটু হাত মুখ ধুয়ে কিছু খেয়ে বিশ্রাম নিয়ে নিক। অমৃতা, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। অমৃতা গম্ভীর মুখে রান্নাঘরের দিকে এগোলে আমি বললাম, না না, আমার জন্য এত ব্যস্ত হওয়ার কিছুই নেই। এই বলে রাত্রির সাথে নিজের ঘরে এলাম। ঘরে ঢোকার পর রাত্রিকে মৃদু দুশ্চিন্তার মধ্যে দেখে আমি জিজ্ঞেস করি, কিছু কি হয়েছে? সে দ্বিধান্বিত স্বরে বলে, কটা দিন ধরে যা চলছে বাড়িতে, দুশ্চিন্তা হচ্ছে ভীষণ। আমি তক্তা বসে বসে মাথা নাড়লাম। গম্ভীরভাবেই বললাম, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, তোমার দাদু মশাই এখন কেমন আছে? চমকে আমার দিকে তাকালো রাত্রি, কাঁপা কাঁপা গলায় বলল, উনি তো আর বেঁচে নেই। ওনার মৃত্যুর পর ঠাকুরমাও কেমন যেন উন্মাদের মতো হয়ে যান।
সারাক্ষণ চিৎকার করেন আর একটা মহিলার কথা বলেন। তাকে নাকি ঠাকুরমা প্রায়শই দেখতে পান। বিভৎস মুখাবয়বের একটা নারী অবয়ব, ভয়ানক তার চেহারা, আর প্রতিনিয়ত নাকি ঠাকুরমার কানের কাছে এসে অভিশাপ দিতে থাকে সে। আমি জিজ্ঞেস করলাম, কিরকম অভিশাপ? রাত্রে পুনরায় ইতস্তত করে বলল, উনি শুনতে পান সেই অবয়ব কানের কাছে এসে ফিসফিস করে ওনার বলে, তোরা কেউ বাঁচবি না, সব কটা মরবি, সব কটাকে মেরে ফেলবো। আর তোমাদের পিসিমা? আমার প্রশ্ন শুনতেই কিছুটা নিরাশ হয়ে গেল রাত্রি। বলল, জানি না, পিসিমার খবর অনেক দিন হলো আমাদের জানা নেই। দাদুমশাইয়ের মৃত্যুর পরপরই পিসিমা রীতিমতো উদাও হয়ে গেল। আমার শ্বশুরমশাই তো ওনাকেই সন্দেহ করেন যে উনি একটা কিছু করেছেন বাইরে থেকে। এই কারণেই ঋণাত্মক শক্তির আগমন ঘটছে বাড়িতে। সম্পত্তির জন্যই করেছেন হয়তো। ইতিমধ্যেই অমৃতা দেবী চা নিয়ে ভেতরে ঢুকলে, সাথে জয়ন্ত বাবু। চায়ে চুমুক দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার ভাই এবং তার স্ত্রী কোথায়? দিগন্ত সে তো ওপরের ঘরে রয়েছে, পক্ষাঘাতে জীর্ণ, সুস্থ যে কবে হবে। আর ওর স্ত্রী সর্বক্ষণ ওর ঘরেই থাকতো, সেবা যত্ন করে যেত একভাবে। কিন্তু হঠাৎ যে কি থেকে কি হলো, একদিন আত্মহত্যা করে বসলো আচম্বিত। জয়ন্তবাবুর উত্তরে আমি পুনরায় জিজ্ঞেস করলাম, আপনি তো বলেননি আমাকে জয়ন্তবাবু যে আপনার বাবা মারা গেছেন? আপনার পরিবারের এমন অবস্থা। কি বলবো আর, আমি চাইছিলাম আপনি সেটা স্বচক্ষে দেখুন। একটু ক্ষুণ্ণ হয়ে কথাটা বললেন জয়ন্তবাবু। আমি বললাম, সে ঠিক আছে, তার মানে আপনি বলতে চাইছেন এসবের পিছনে আপনার দিদি আছে? এমন সময় অমৃতা দেবী চায়ের কাপ নিয়ে চলে গেলেন ওখান থেকে। জিজ্ঞেস করলাম, লীলাবতী কোথায়? ও নিজের ঘরেই থাকে। আসলে নিজের বাবা যখন ওভাবে পড়েছিল তখনই মানসিকভাবে দারুণ আঘাত পায় ও। এরপর ধীরে ধীরে পরিবারের সবার সাথেই যখন একের পর এক ভয়ানক দুর্ঘটনা ঘটতে থাকে, ওর মানসিক অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। মা মারা যাওয়ার পর তো এখন ঘর থেকেই বেরোনা বন্ধ করে দিয়েছে। খুব কম বেরোয়, নিত্য প্রয়োজনীয় কাজ আর খাওয়া ছাড়া বাইরে বেরাই না। ওদিকে ছেলের বাড়ি থেকে বিয়ের পাকা কথা বলতে আসার জন্য চাপ দিচ্ছে। তাই ভাবলাম আমিও আর দেরি করব না, তাই আগামী শুক্রবার ডেকে নিয়েছি ওকে। একেবারে বিয়ের তারিখ ঠিক করে দেব। আমি মাথা নেড়ে বলি, আপনার ভাইয়ের স্ত্রীর আত্মহত্যা হলো কিভাবে? জয়ন্তবাবু কিছু বলার আগে রাত্রি বলে উঠল, ঠাকুরমশাই বিভৎসভাবে, মানে ওই দিনটার কথা আমরা কোনোভাবেই ভুলতে পারবো না। দাদুমশাইয়ের শ্রাদ্ধ শান্তির কাজ তখন সবে সবে শেষ হয়ে কয়েকদিন পার হয়েছে। একদিন দুপুরে বাড়ির সবাই ঘুমিয়েছিল, আমি একটা উপন্যাস পড়ছিলাম। হঠাৎ ধপ করে একটা ভারী কিছু পড়ার শব্দ পেলাম। চমকে উঠে দ্রুত ঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় এদিক ওদিক দেখলাম, কিন্তু না, আশেপাশে তেমন কিছুই চোখে পড়ল না। এমন সময় মালির চিৎকার শুনে ছুটে গেলাম উঠোনের দিকে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে বিদ্যুৎ খেলে গেল আমার শরীরের সর্বত্র। হতভাগ দৃষ্টিতে দেখলাম কাকিমার নিথর শরীরটা ভয়ানকভাবে আটকে রয়ে মোটা লোহার রডটাতে। ওপর থেকে সোজা নিচে পড়ায় ওনার শরীরটা পুরো এফোর ওপর হয়ে বেরিয়ে গেছে লোহার রডের মধ্য দিয়ে। বাড়ির বিশেষ কাজের জন্য রডগুলো আনা হয়েছিল, তারই একটাতে ওনার শরীরটা গেঁথে গিয়ে ভয়ানক কাণ্ড হয়েছিল। রক্তে ভেসে গিয়েছিল উঠোনের মাটি। চিত হয়ে কাকিমা রক্তাক্ত অবস্থায় ঝুলছিল ওই লোহার মোটা রডটা থেকে। পেটের কাছে তৈরি হওয়া সেই গভীর ক্ষত থেকে চুয়ে পড়ছিল রক্ত। হ্যাঁ, এমনকি মাংসের দলাও বেরিয়ে এসেছিল।
নৃশংস। ঘটনার বর্ণনা করতে করতে প্রায় ঢুকরে কেঁদে উঠল রাত্রি। জয়ন্তবাবু বললেন, বুঝলেন তো ঠাকুরমশাই, আপনাকে সাত তাড়াতাড়ি কেন ডেকে আনলাম? একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, বুঝেছি, চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেওয়ার বিশেষ চেষ্টা করব। এরপর দুপুরটুকু সামান্য বিশ্রাম নিয়ে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম দিগন্তবাবুর ঘরের দিকে। ভেতরে একজন পরিচারিকা ওনার দেখাশোনা করছে। আমি তাকে বললাম, আচ্ছা, দিগন্তবাবুর সাথে একান্তে কি কয়েক মুহূর্ত থাকা সম্ভব? পরিচারিকা কি ভাবলো বুঝলাম না, ধীর পায়ে সে বাইরে চলে গেল। পরিচারিকা ধীর পায়ে বাইরে যেতেই আমি দিগন্তবাবুর কাছে এগিয়ে গেলাম। তারপর নিজের পুঁটলি থেকে একটা লাল জবা বের করে তাতে মন্ত্র পড়ে অতি যত্নে ঠেকালাম দিগন্তবাবুর কপালে। দেখলাম মৃদু কেঁপে উঠলেন ভদ্রলোক, কিন্তু তখনও গভীর নিদ্রায় আচ্ছন্ন। তবে ওনাকে কেঁপে উঠতে দেখে সূক্ষ্ম হাসি এলো আমার ঠোঁটের গোড়ায়। বুঝলাম কাজ শুরু হয়েছে আর সম্পন্ন হবে ধীরে ধীরে। ঘর থেকে বেরোতেই অমৃতা দেবীর সাথে দেখা। সম্ভবত দিগন্তবাবুর ওষুধ নিয়ে ঘরে প্রবেশ করছিলেন। আমি বললাম, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন আপনার দেওর। আমার কথাটা শোনা মাত্রই অমৃতা দেবীর দু চোখে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব লক্ষ্য করতে পারলাম। তবে মহিলা ভেতরে প্রবেশ করতে করতে কিছু বিড়বিড় করছিলেন, যার খানিকটা কানে এলো আমার। লোভীরা কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে? পারবে না। আশ্চর্য লাগলো আমার। মনের মাঝে একাধিক সব প্রশ্ন নিয়ে বাড়িটা আপন মনেই ঘুরে দেখতে লাগলাম। হঠাৎই মনে পড়ল জয়ন্তবাবুর দুই ছেলের ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করা হয়নি। কথাটা ভাবতে ভাবতে পিছনের বাগানটায় চলে এসেছিলাম। ছোটখাটো বাগান, তবে ঘন জঙ্গলে ভর্তি। জায়গাটায় আসতেই মনের ভেতরের অশান্ত ভাবটা পুনরায় জেগে উঠল আমার। সেই সাথে অদ্ভুত আষ্টে রক্ত মাংস পচা দুর্গন্ধ। মনে হচ্ছিল এখানে আশেপাশে এমন কিছু আছে যার খোঁজ আমার রাখা দরকার। অতঃপর আমি অজান্তেই খুঁজতে শুরু করলাম সেই অজানা বিষয়টাকে। উদ্ভ্রান্তের মতো বাগানে এদিক থেকে ওদিক করছি, এমন সময় জয়ন্তবাবু ডাকলেন আমায়। আরে ঠাকুরমশাই, কি ব্যাপার? কিছু খুঁজছেন বুঝি আপনি? মৃদু মাথা নেড়ে বললাম, আজ্ঞে, এই জঙ্গলটা এরকমই বরাবর, মানে কখনো এটা পরিষ্কার করা হয় না? একটু অবাক হয়ে জঙ্গলটার দিকে চেয়ে জয়ন্তবাবু বললেন, না, বহুদিন হলো জঙ্গলটা পরিষ্কার করা হয় না। আপনি এখানে কি করছেন? সাক্ষপ থাকতে পারে বা বিষাক্ত পোকার বাস হতে পারে। চলে আসুন ভেতরে। ধীর পায়ে ভেতরে এলাম আমি। বৈঠকখানায় বসেই কথা হচ্ছিল। আমি বললাম, আগামীকাল বাগানটা পরিষ্কার করার ব্যবস্থা করলে খুব ভালো হয় আর কি। সামান্য অবাক হয়ে জয়ন্তবাবু বললেন, আচ্ছা বেশ, তাই হবে না হয়, কিন্তু আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে? মৃদু কেশে বললাম, তা আপনার ছেলেরা কোথায়? ও, ওরা সৌম্যর ব্যবসার কাজে সদরে গেছে, আর আমার ছোট ছেলে অর্কদীপ সদরেই পড়াশোনা করে। কিন্তু হঠাৎ এমন উদ্বিগ্নভাবে আপনি প্রশ্ন করছেন কেন? আমি তো কিছু বুঝতেই পারছি না।
আমি অন্য মনস্ক হয়ে একভাবে সামনের দিকে চেয়েছিলাম। জয়ন্তবাবুর কথায় ঘুর কাটলে বললাম, না না জয়ন্তবাবু, আপনার ওই বাগানেই, হ্যাঁ ওই বাগানেই সেই অশুভ সত্তা উপস্থিত রয়েছে। আমি নিজে তা অনুভব করতে পেরেছি। আপনি দ্রুত ওই জঙ্গল পরিষ্কার করার ব্যবস্থা করুন। আমার কথা শুনে ব্যস্ত হয়ে পড়লেন জয়ন্তবাবু। ধীর কণ্ঠে অতি সন্তর্পণে বললাম, বেশ, আপনি চিন্তা করবেন না কিছু। জয়ন্তবাবুকে আশ্বাস দিলেও আমার মনের মাঝে অসংখ্য প্রশ্ন চলছিল। এত জটিল পরিস্থিতির সম্মুখীন আমাকে আগে কখনোই হতে হয়নি। অতঃপর সেদিন রাতে সব সেরে একটু ধ্যানে বসার চেষ্টা করলাম। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি মোটামুটি আগে থেকে লক্ষণ অলক্ষণ সবটারই আঁচ করে নিতে পারি। এখনো পারছিলাম। আর এই ব্যাপারে নিশ্চিত থাকার আমার আরও একটা কারণ ছিল। তা হলো সেই নিকষ ছায়ার উপস্থিতি, সচক্ষে দর্শনের অভিজ্ঞতা। এই বাড়িতে পা রাখা মাত্রই একটা অদ্ভুত বিশ্রী গন্ধ পেয়েছিলাম, কিন্তু তাতে বিশেষ আশ্চর্য হইনি তখনও। আশ্চর্যচকিত হলাম, বা বলা ভালো সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম বাড়ির অন্দরমহলে পা রেখে। দোতলা সিঁড়ির ঠিক সামনেই লক্ষ্য করেছিলাম সে কালো ধুলায়িত ছায়াকে। না মনুষ্য অবয়ব ছিল, না কোনো প্রাণীর অবয়ব ছিল। তা ছিল, বলতে পারো সেটা ছিল অবয়বহীন, কিন্তু তারই মাঝে নিরাকার সেই অবয়বের উপরই ভাগের একটা অংশে জল জল করছিল দুটো গোল হলদে আলো। কালো ছায়া অবয়বটা চকিতে সিঁড়ি দিয়ে দোতলার গলি পথের দিকে সরে গেল। স্পষ্ট সেটা চোখে ধরা পড়তেই বুঝে গিয়েছিলাম এ কোনো এক প্রেতাত্মা। তবে সাধারণ প্রেতাত্মা নয়, ভয়ানক এক প্রেতাত্মা। আচম্বিত ধ্যান ভেঙে গেল। একটা খট খট শব্দ এক নাগারে ভেসে আসছিল বাইরে থেকে। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে এই প্রেতাত্মা আমাকে ভোগাবে। সে কোনোভাবেই চাইবে না আমি তাকে বিতাড়িত করি। এবং আরও একটা বিষয় লক্ষ্য করি আমি। এত দূর বলে তারানাথ থামতেই কিশোরী জিজ্ঞেস করল, কি ঠাকুরমশাই, আপনি কি লক্ষ্য করেছিলেন? ওই প্রেতাত্মাকে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাঠিয়ে দিয়েছিল ওই বাড়িতে। চমকে উঠলাম আমি। সে কি বলছেন ঠাকুরমশাই? এর মানে তন্ত্রের প্রয়োগ করা হয়েছিল ওই বাড়িতে? মৃদু মাথা নেড়ে স্থির দৃষ্টিতে কয়েক মুহূর্ত আমাদের দিকে চেয়ে রইলেন ঠাকুরমশাই। বললেন, একটা কথা বোঝার আছে, যে বাড়িতে তন্ত্রক্রিয়া হয় সেখানকার পরিবেশ ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। ধনাত্মক হয়ে ওঠে বাড়ির আবহ। টুকটাক রোগ ভোগ, আর্থিক ক্ষতি, নানাবিধ সমস্যা, সব রকম ঘটনায় ঘটতে শুরু করে। ধীরে ধীরে সেই সমস্যা বড় আকার ধারণ করে, যেমন কোনো পথ দুর্ঘটনা বা ওই শারীরিক রোগ ব্যাধি কিংবা রক্তপাত। এছাড়াও আর্থিক ক্ষতি এবং সামাজিক নানা সমস্যার মুখোমুখি হতে হয় বাড়ির সদস্যদের। ধীরে ধীরে সেই বাড়িটা এবং তার সদস্যরা যেন কোনো অন্ধকার কূপের ন্যায় কিছুতে তলিয়ে যেতে শুরু করে, আর কোনোভাবেই সেখান থেকে উঠে আসা সম্ভব হয় না। এভাবেই বিষাক্ত তন্ত্রক্রিয়া দ্বারা একটা সম্পূর্ণ পরিবারের বিনাশ সম্ভব। কিশোরী নিজের বুকে হাত রেখে বলল, বলেন কি ঠাকুরমশাই? আমার বুকটা তো এখনো বাজছে। মানে এতটা ভয়ানক কোনো তন্ত্র?
তন্ত্র নয়, খারাপ কাজের উদ্দেশ্য যদি তন্ত্রকে ব্যবহার করা হয় তবে তা ভয়ানক হতে পারে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, আমরা ধরতেই পারি না যে কখন আমাদের ওপর তন্ত্রক্রিয়া হয়েছে। কারণ এইসব ঘটনা, দুর্ঘটনা এ তো আমাদের জীবনে নিত্য নৈমিত্তিক ব্যাপার। কখনো এটাকে আমরা কর্মের ভুল বলে থাকি, আবার কখনো ভাগ্যের দোহাই দিয়ে থাকি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে থাকে এই ভয়ানক তন্ত্র, যার আড়ালে থাকায় লক্ষ্যই করতে পারি না আমরা। মৃদু কেশে আমি বললাম, কথাটা ঠিক বলেছেন ঠাকুরমশাই। বেশিরভাগ ক্ষতি নিজের ঘরেই হয়, আর সম্পত্তির কারণেই হয়ে থাকে। তারানাথ জানলার বাইরে চেয়ে ভরাট গলায় বললেন, সেটা হতে পারে, তবে তন্ত্রক্রিয়ার দ্বারাই যে কেবল ঋণাত্মক অর্থাৎ নেতিবাচক শক্তির কারোর উপর বা বাড়িতে আগমন ঘটে, ঠিক তা নয়। কখনো কখনো কর্মের দ্বারাও নেতিবাচক শক্তির আগমন ঘটে। এই যেমন নোংরা অশুদ্ধভাবে থাকা, পুজো পাঠ না করা, আলস্যতা, ষড়রিপু, এছাড়া মানুষের জীবনের অনেক পদক্ষেপই নেতিবাচক শক্তির সাথে জড়িত। হ্যাঁ, এক প্রকার বলাও যায় কর্মের জন্য অনেক সময় আমাদের জীবনে নেতিবাচক একটা প্রভাব পড়ে। তবে এক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ছিল। ওই বাড়িতে তন্ত্রের প্রয়োগই করা হয়েছিল। তারানাথের কথায় কিশোরী বলে, এরপর? দাঁড়াও, চা বলি। চারিমা, ও চারিমা, এক কাপ করে চা দিয়ে যা তো। এরপর ঠাকুরমশাই পুনরায় বলতে শুরু করলেন, দরজা খুলে বাইরে বেরোতেই সেই অদ্ভুত বিভৎস গন্ধটা। ধক করে আমার নাকে এসে লাগলো, যেন দরজার কাছে এতক্ষণ ঘুরঘুর করছিল কোনো অশুভ সত্তা। কথাটা মাথায় আসতে সচকিত হয়ে উঠলাম আমি। হাতের মুঠো শক্ত করে ধীর পায়ে এগোতে লাগলাম সামনের দিকে। আচম্বিত সে খটখট শব্দটা বাড়তে লাগলো। শব্দের উৎস খোঁজ করতে আরো কয়েক পা এগোতেই দেখলাম বাড়ির পেছনের দরজাটা খোলা। বাইরে থেকে হাওয়া আসায় সেটা সজোরে খুলছে আর বন্ধ হচ্ছে। যার বরণায় কৌতূহল হলো। কপালে কখন যে একটা গভীর ভাঁজ পড়েছে নিজেও খেয়াল করতে পারিনি। ধীর পায়ে আমি এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করতেই যাব, হঠাৎই সেই বিভৎস গন্ধটা নাকে এসে ঝাপটা দিল আমার। এবার একটু বিরক্ত লাগলো, এই ভেবে যে এই দুর্গন্ধ আসার পর থেকেই আমাকে অনেক ভোগান্তি ভোগাচ্ছে। কিন্তু এর সঠিক উৎস খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না আমার। তাই কি মনে করে পুনরায় বাগানে গেলাম আমি। এখনো জলা জঙ্গল পরিষ্কার করা হয়নি, যদিও আমি পই পই করে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, নয়তো সমস্যা হবে। কিন্তু তার সত্ত্বেও আগামীকালের মধ্যে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু বিপদ। এখানেই এমন কিছু আছে যা আমি অনুভব করার সত্ত্বেও উদ্ধার করতে পারছি না। রাত কত বলতে পারবো না, তবে দু একটা পেঁচার ডাক আর ঝিঁঝি পোকার চিৎকার শুনে বেশ বুঝতে পারছিলাম রাত গভীর। এসব নানান কথা চিন্তার মাঝে আচমকা অন্ধকারের মধ্যে কি একটা জানি এসে ঠেকলো আমার কাঁধে। আশেপাশে ভরাট গাছগাছালি। কি ঠেকলো তা বুঝতে পাশে তাকাতেই সাময়িক চমকে দুপা পিছিয়ে গেলাম আমি। স্তব্ধ হয়ে এক দৃষ্টে চেয়ে রইলাম সেই দৃশ্যটার দিকে। কেমন যেন অসাড় হয়ে আসছিল আমার শরীরটা। রাতের গভীরতার মাঝেও আমার চোখের দৃষ্টি পরিষ্কার দেখতে পাচ্ছিল চোখের সামনে ঝুলতে থাকা একজোড়া পচা গলা বিকৃত পা।
হৃদস্পন্দনের গতি স্থির রাখার চেষ্টা করে আমি নিজের দৃষ্টি ধীরে ধীরে ওপর দিকে তুললে অবশিষ্ট দৃশ্যটাও স্পষ্টভাবে দেখতে পেলাম। আমার ঠিক সামনে ঝুলছিল একটা নারী অবয়ব। জানা নেই সেটা কার, তবে তার ভয়ানক বিকৃত চেহারা দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল অবলীলায়। মুখের পচা গলা চামড়াটা শুকিয়ে কেমন যেন খসটা হয়ে উঠেছিল। মুন্ডুটা সামান্য ঝুঁকেছিল তার। আচম্বিত সেটা সোজা হয়ে কুচকুচে কালো দৃষ্টি দিয়ে আমার দিকে চাইল। তারপর ভয়ানক কণ্ঠে চিৎকার করে উঠল সেই বিভীষিকা, মরবি, সব মরবি হতভাগারা। আমি কয়েক মুহূর্ত স্থির তাকিয়ে রইলাম ওই অবয়বের দিকে। এমন সময় ঝুল বারান্দা থেকে একটা সাড়া এলো। ও ঠাকুর মশাই, ওখানে কি করছেন আপনি? চকিতে সেদিকে ফিরতেই দেখলাম আরো একটা পুরুষ অবয়ব দাঁড়িয়ে ওখানে। কয়েক মুহূর্ত সেদিকে চেয়ে আমি সামনে তাকাতেই দেখলাম আর কোথাও কিচ্ছু নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে উপরতলার সেই ছায়া মূর্তিকে চিহ্নিত করতে বাড়ির ভেতরে এলাম। এমন সময় একটা অপ্রত্যাশিত ভয়ানক দৃশ্য দেখে রীতিমতো কেঁপে উঠি আমি। এই প্রথমবার ভয়টা এত কাছ থেকে অনুভব করতে পারছিলাম হৃদস্পন্দনের উদ্বেগ এবং দ্রুত গতিবিধি। একবার করে থমকে আমি এগোতে লাগলাম সিঁড়ির কাছে। অপরদিকে সিঁড়ির একদম নিচের ধাপ থেকে ধীর অথচ সাবলীল পায়ে ওপরের দিকে উঠছিল দিগন্তবাবু। আমার স্তব্ধ হওয়ার কারণটা মোটেও স্বাভাবিক ছিল না। তার কারণ দিগন্তবাবু বিগত কয়েক মাস ধরে শয্যাশায়ী। হাত পা এমনকি শরীরও তার অসাড়। কেবল চোখ, কান, মুখ আর ভেতরের অঙ্গগুলোর কার্যক্রিয়া ছিল সচল। সেই মানুষটার পক্ষে সাবলীলভাবে হাঁটা চলা করা একেবারেই তো অসম্ভব। সে আমার মন্ত্র পড়া ফুল যতই ওনার শরীর স্পর্শ করুক, তাতেও ওনার সুস্থ হতে কমপক্ষে 2-1 মাস লাগবে। এত দ্রুত ওনার সুস্থ হয়ে ওঠা তো সহজ নয়। আমি আরো কয়েক পা এগোতেই দিগন্তবাবু আচম্বিত পিছনে ফিরে আমার দিকে তাকালো। ও সে এক ভয়ানক দৃষ্টি, যা ব্যক্ত করা মোটেও সহজ কাজ নয় আমার পক্ষে। চোখ দুটো মনেহীন সাদা ফ্যাকাশে হয়েছিল। শুধু তাই নয়, ফ্যাকাশে মুখের সারা জায়গায় ছিল ক্ষুদ্র ক্ষুদ্র কালো গর্ত। দাঁতগুলো অস্বাভাবিক ধারালো আর বিশ্রী। প্রাথমিক সাক্ষাতে বোঝা দায় যে এই মানুষটি দিগন্তবাবু। কি মনে হতে সেই ব্যক্তি আচম্বিত সিঁড়ি ভেঙে দ্রুত গতিতে আসতে লাগলো আমার দিকে। ঠোঁট দুটো একটু একটু করে অস্বাভাবিক রকম বড় হয়ে বিশাল হাঁয়ে সৃষ্টি হচ্ছে তাতে। আমিও 2 পা পিছালাম অজান্তেই। দিগন্তের সেই বিভীষিকা রূপ আমার একদম সামনে এসে আমার গলা টিপতে যাবে। ঠিক সেই মুহূর্তেই পাশে দণ্ডায়মান মাটির একটা মূর্তি পড়ে ভাঙতে সজোরে আওয়াজ হলো। এমনিতেই নিস্তব্ধ রাত্রে একটা পিন পড়লেও তার শব্দ ছড়িয়ে পড়ে। এ তো বিশাল বড় একটা মাটির মূর্তি ছিল। সঙ্গে সঙ্গে কয়েকটা ঘরের আলো জ্বলে উঠল হুট করে। জয়ন্তবাবু দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। আরে ঠাকুর মশাই, সব ঠিক আছে? আপনি এখানে কি করছেন? জয়ন্তবাবুর কথায় অত্যন্ত আশ্চর্যচকিত হলাম। একটা ঘোরের মধ্যে যে এতক্ষণ ছিলাম তা বৈঠকখানায় আলো জ্বলতে দেখে বুঝলাম।
কারণ এতক্ষণ তো চারপাশে অন্ধকার ছিল। জয়ন্তবাবুর প্রশ্নে আমি বললাম, ক্ষমা করবেন, আপনার দামি এই মাটির মূর্তিটা। হঠাৎই মনে পড়ল দিগন্তবাবুর বিভীষিকাময় রূপ দেখতে পাওয়ার পরই পিছোতে গিয়ে মূর্তিটা ভেঙেছিল আমার থেকে, আর এখনো মূর্তিটা ভাঙা। তবে কি আমার ভ্রম হয়নি? একটু আগে যা যা ঘটলো আমার সাথে, সবটাই কি সত্যি? জয়ন্তবাবু বললেন, না না, কোনো ব্যাপার নয়, আপনি শুতে যান। অসংলগ্ন কণ্ঠে বললাম, আমি যাচ্ছি, তবে তবে দিগন্তবাবু ঠিক আছে কিনা একটু দেখে। জয়ন্তবাবু আশ্বস্ত গলায় বললেন, আপনি চিন্তা করবেন না, আমি দেখে নেব, আপনি নিশ্চিন্তে ঘুমান। সে রাতে বিশেষ ঘুম হলো না আমার। পরের দিন সকাল সকালই বাড়ির সকলে ব্যস্ত হয়ে পড়ল। লীলাবতীর পাকা কথার অনুষ্ঠানের জন্য অতঃপরও লীলাবতীকেও সুন্দরভাবে সাজানো হয়। রাত্রি খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়। অমৃতা দেবী অনিচ্ছা সত্ত্বেও নিজের পরিচালনাতেই রান্নাঘরে এবং খাওয়া দাওয়ার সমস্ত কাজই করছিলেন। সুমন্তবাবুর স্ত্রীকেও নিচে আনা হয়। একটা অদ্ভুত বিষয় নজরে পড়ল আমার। যখন ওনাকে নিচে আনা হয় এবং সেটা বড় ভয়ানক আর অস্বাভাবিক। কিশোরী অবাক হয়ে জিজ্ঞেস করল, এই কি ঠাকুরমশাই, আরও কি অস্বাভাবিক দেখলেন? এতক্ষণ যা বললেন তা শুনেই তো আমার পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছে। যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। দেখলাম সুমন্তবাবুর স্ত্রী অর্থাৎ স্বরূপা বসুর দু কাঁধে চেপে বসেছে একজোড়া কালো ধোঁয়াটে মাখা হাত। সরু চোখে ব্যাপারটা ভালোভাবে দেখে আমি পুনরায় দিগন্তবাবুর ঘরে ঢুকলাম। সেখানে আপাত দৃষ্টিতে শায়িত দিগন্তবাবু ছাড়া ঘরে আর কেউ নেই। জয়ন্তবাবুও বললেন গত রাতে দিগন্তবাবু শুয়েছিলেন বরাবরের মতোই, ওনার কোনো সমস্যা হয়নি। তাই হিসেবটা সঠিকভাবে আমি মেলাতে পারছি না। তাই অনেক চিন্তা ভাবনার পর জয়ন্তবাবুকে বলেই একটা গঙ্গা জলের ছোট পেতলের ঘট আনলাম। তারপর পুঁটলি থেকে আরো একটা জবা ফুল বের করে তাতে একটি বিশেষ মন্ত্র পড়ে গঙ্গার জলে ফুলটা ডুবিয়ে ঘরের চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলাম দ্রুত হাতে। আর এরপরেই একটা ভয়ানক দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। দেখলাম দিগন্তবাবু ঠিক মাথার উপর ঝাঁকিয়ে বসে আছে সেই কালো ছায়া। ভদ্রলোকের দু কাঁধে সেই ছায়ার অবয়বহীন অংশ স্থির। ছায়াটা খানিকটা কালো ধোঁয়ার ন্যায় দেখতে, কাজেই কোনো অবয়ব না থাকায় তাকে স্পষ্ট চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। ইতিমধ্যেই রাত্রি এসে ডাক দিল আমায়। ঠাকুরমশাই, নিচে আসুন, ছেলের বাড়ির লোক এসে গেছে। আমি বুঝলাম এ বাড়িতে যারা যারা অসুস্থ বা ভারসাম্যহীন তারা সকলেই এই প্রেতাত্মার কবজায়। নিচে এলাম। পাত্রপক্ষের তরফ থেকে বেশি লোক আসেনি। ছেলে এবং ছেলের মা, বাবা, পিসি এবং পিসে মশাই, এছাড়া ছেলের দুজন বন্ধু। জল খাবারের আয়োজন মিটলে পাকা দেখার পর্ব শুরু হয়। সব ঠিকই চলছিল। লীলাবতীকে দেখলাম শান্তভাবে
ছেলের মা এবং পিসির সাথে কথা বলছে, রাত্রিও ছিল সাথে। পুরো ব্যাপারটা দেখে কিঞ্চিৎ নিশ্চিত হলাম আমি। সকালে উঠেই বাড়ির প্রতিটি কোণে নিজের মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়েছিলাম। তাছাড়া আসার পরপরই দেহবন্ধনও সেরে রেখেছিলাম। তাই বোধ হয় সেই বিভীষিকা আমার চোখের সামনে ভ্রম সৃষ্টি করলেও আমাকে স্পর্শ করতে বা আমার কোনো ক্ষতি করতে পারেনি। এখন যত দ্রুত সম্ভব বাড়ির সদস্যদের ঠিকঠাক এই বিপদ থেকে উদ্ধার করতে পারলে আমাদের রক্ষে, নয়তো বিপদের চরম সীমায় এ বাড়ি শ্মশানপুরীতে পরিণত হতে পারে। আমি পিছনে হাত গুটিয়ে আপন মনে বৈঠকখানায় হাঁটছিলাম। জয়ন্তবাবুদের সাথে পাত্রপক্ষের আলোচনা চলছিল। হঠাৎই আমার থেকে ঠিক কয়েক হাত দূরত্বে এসে আচম্বিত ধপ করে পড়ল লীলাবতী। তবে একটু আগে লীলাবতীর সাথে এই নারীর কোনো সাদৃশ্য ছিল না। ওর পরনের কচি কলা পাতা রাঙা শাড়ি এখন রক্তে মেখে, এলোমেলো অবিন্যস্ত দীর্ঘকার চুল রক্তে ছুঁয়ে লীলাবতীর পিঠ ছাপিয়েছে। ফ্যাকাশে মুখে একাধিক নীলচে কালো শিরা উপশিরার রেখা ফুটে উঠেছে। কুচকুচে কালো চোখের দৃষ্টি একবার সামনে পড়ছে, একবার ওর হাতে ধরে থাকা রক্তাক্ত মাংসপিণ্ডটায়। হাঁটু ভাঁজ করে অদ্ভুতভাবে ঝুঁকে একটা রক্ত মাখা মাংসের ডেলা দাঁতে কামড়ে চেবাতে লাগলো লীলাবতী। কেবল মুখ নয়, মেয়েটার গোটা শরীর হয়ে উঠেছিল সাদা ফ্যাকাশে। যেমন যেন সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য গভীর ফুটো লক্ষ্য করা যাচ্ছিল সেখানে। এমনকি মুখেও ছিল একাধিক ফুটো, আর তাতেও লেগেছিল তাজা রক্ত। প্রথমে পাত্রপক্ষ স্তব্ধ হয়ে পড়েছিল কিছু সময়ের জন্য। তারপর ছেলের পিসি কাঁপা অবিশ্বাস্য গলায় একেবারে চিৎকার করে উঠল, কি অবস্থা, এসব কি দেখছি? ইতিমধ্যে পাত্রের নাক এবং মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। সকলেই আতঙ্কিত হয়ে পড়ে এমন পরিস্থিতিতে। বলা বাহুল্য, পরের ঘটনাটা বোঝার জন্য পাত্রপক্ষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকল না। আর ছেলেকে নিয়ে তারা দ্রুত বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরেও লীলাবতী অস্বাভাবিক রকম আচরণ করতে লাগলো। আচম্বিত মাংসের ডেলাটা ছুঁড়ে লীলাবতী নিজের শরীরটা উল্টে দিয়ে অষ্টভঙ্গে বেঁকিয়ে দু হাত আর পায়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। চারদিক থেকে শোনা যাচ্ছিল পৈশাচিক চিৎকার, যেন লীলাবতীর ভেতরে থাকা পিশাচটা বাঁকা হাসি দিয়ে বোঝাতে চাইছিল যে আমি তার কিচ্ছুটি করতে পারবো না। কিন্তু আমি বিন্দুমাত্র উদ্বিগ্ন না হয়ে শান্তভাবে পুটলি থেকে পুনরায় সেই জবা ফুলটা বের করে মন্ত্রপাঠ করতে করতে চেপে ধরি লীলাবতীর কপালে। ব্যাস, সাময়িক চিৎকার বাড়ির প্রতিটা কোণে যেন ফেটে পড়তে লাগলো। সে চিৎকার সহ্য করার মতো একেবারেই ছিল না। বাড়ির প্রতিটি সদস্যা নিজের কানে হাত চাপা দিয়ে চোখ বন্ধ করে। ঘরে যেন ঝড় হয়ে যাচ্ছিল। অতঃপর ধীরে ধীরে শান্ত হয়ে এলো লীলাবতী, এবং একটা সময় পর শান্তভাবে লুটিয়ে পড়ল মাটিতে। আমি বজ্র কণ্ঠে বললাম, ওকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হোক। আতঙ্কিত কণ্ঠে রাত্রি বলে উঠল, তার মানে ওই প্রেত লীলাবতীর মধ্যে ছিল? হে ঈশ্বর! আমি এক ঝলক বাড়ির সকলের দিকে তাকালাম, তারপর বললাম, জয়ন্তবাবু, সবার প্রথম ওই জঙ্গলটা পরিষ্কার করার ব্যবস্থা করুন। জয়ন্তবাবু যেন ঘোরের মধ্যে ছিল। বাবাকে হারালাম, মায়ের ওই অবস্থা, একমাত্র ভাইটাও স্ত্রীকে হারিয়েছে, দীর্ঘদিন ধরে বিছানার পড়ে আছে, আবার তার মেয়েটাও ঠিক নেই। আমি কি যে করব? কথাগুলো কেটে কেটে বলতে বলতে
ডুকরে উঠলেন জয়ন্তবাবু। প্রথমবার ভদ্রলোকের চোখে জল দেখলাম আমি। বললাম, আমি একটু আসছি, আপনারা বরং লীলাবতীর খেয়াল রাখুন আর জঙ্গলটা এক্ষুনি পরিষ্কার করার চেষ্টা করুন। আমি পুরোহিত মশাইয়ের সাথে একটু দেখা করে আসি। জয়ন্তবাবু ভেজা গলায় বললেন, এ দিদির কাজ, সব সম্পত্তি নিয়ে নিতি, তা বলে আমার পরিবারটাকে খাওয়ার প্রয়োজন ছিল? আমি জানি নদীর পাড়ের ওই জটাধারী বুড়িটার কাছে গিয়েছিল, নয়তো বুড়ি এতদিন এখানে কুটির বানিয়ে থাকতো। আর এই ঘটনার পর আর দেখি না ওকে। ও বুড়ি কাজটা করে দিয়ে পালিয়েছে বা দূরে কোথাও থেকে নজর গাড়িয়েছে। আমার প্রথমবার খটকা লাগলো একটু, তবে মুখে কিছু না বলে বেরিয়ে এলাম বাইরে থেকে। বাইরে বেরোতেই একটা তাজা হাওয়া নাকে এলো। মনে মনে ভাবলাম, লোকগুলো ওখানে থাকছে কিভাবে? এভাবে থাকলে তো আর কিছুদিনের মধ্যে এমনি মারা যাবে তারা। অশুভ শক্তি কেবল নেতিবাচক আভাকে এই ঘরে প্রবেশ করায়নি, বরং ঘরের পরিবেশকেও ভয়ানক অস্বাস্থ্যকর করে তুলেছে। দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। স্থানীয় মন্দিরে গেলাম। পুরোহিত মশাইয়ের সাথেও কথা হলো। তিনি জানালেন সুমন্ত বাবুর পরিবারের ব্যাপারে তিনি সবটাই জানেন। অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই বাড়িতে নেতিবাচক কি শক্তি আছে তা কোনোভাবেই ধরতে পারেননি। এমনকি ওখান থেকে আসার সময় ওনার শরীরও অসুস্থ হয়ে পড়েছিল। আমাকে আতঙ্কিত হয়ে বললেন, ও বাড়িতে যাই থাকুক না কেন ঠাকুর মশাই, ভয়ানক শক্তিশালী। সাধারণ মন্ত্র পাঠের দ্বারা ওই শক্তিকে ধ্বংস করা সম্ভব নয়। আমি জিজ্ঞেস করলাম, কোনোভাবে শিখা দেবী এসবের সঙ্গে যুক্ত নয় তো? মানে বিষয় সম্পত্তি নিয়ে? পুরোহিত মশাই মাথা নাড়লেন। না, ছোট থেকে শিখা মাকে দেখছি আমি, সে এমনটা করতে পারে না। আমার সন্দেহ গিয়ে পড়ছে বড় বউ অমৃতার ওপর। ওকে একবার নদীর ওপারের কুটিরে যেতে দেখেছিলাম, কিন্তু ওই বজ্জাত বুড়ি ওখান থেকেও তো পালিয়েছে। আমি কাল বিলম্ব না করে দ্রুত বসু বাড়ি ফিরে গেলাম। ইতিমধ্যেই জঙ্গলটা পরিষ্কার করে রেখেছিলেন জয়ন্তবাবু। বেলা গড়িয়েছে অনেকটা। আমি বাগানের চারপাশটায় চোখ বোলাতে লাগলাম। সেই গন্ধটা এইবার আরও স্পষ্ট হয়ে উঠেছে আমার নাকে। আনমনেই আমি হাঁটতে লাগলাম, কিন্তু হঠাৎই একটা জায়গায় এসে আমার পা দুটো থমকে গেল আচম্বিত। একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল বুকের মাঝে। ধীর কণ্ঠে বললাম, এই জায়গাটা খোঁজা যাবে? জয়ন্তবাবু প্রথমে অবাক হলেও বিভ্রান্ত কণ্ঠে বললেন, আচ্ছা বেশ, আমি কিছু লেঠেল ডাকছি, দাঁড়া। অতঃপর লেঠেল দ্বারা মাটিটা গভীরভাবে খুঁড়তেই একটা পচা গলা কঙ্কাল প্রায় দেহ বেরিয়ে এলো মাটির তলা থেকে। মৃতদেহের গলায় একটা লকেট রেখে জয়ন্তবাবু তাকে চিনতে পারলেন। এ কি? এ তো আমার দিদির হার। তবে কি আমার দিদি? হায় ভগবান! আর আমি ওকে অবিশ্বাস করছিলাম। আমি সরাসরি অমৃতা দেবীকে জিজ্ঞেস করলাম, কেন এমন করলেন? আপনার বুক কাঁপলো না এমন পাপ কাজ করার আগে? অমৃতা দেবী হতবাক হয়ে যায়। মানে? মানেটা খুব সহজ।
ওই বৃদ্ধার কাছে আপনি যান না। বলুন। অতঃপর জয়ন্ত বাবুকে সবটা খুলে বললেন তিনি। দ্রুত অমৃতা দেবীর দু কাঁধ ঝাঁকিয়ে বলেন, আমি ভেবেছিলাম এই ছোবলটা তুমিও মারতে পারো। কি পেলে আমার পরিবারকে ধ্বংস করে? এখন বসে থাকো সম্পত্তি নিয়ে। অমৃতা দেবী কান্নাকাটি করে অস্বীকার শুরু করলো পুরো বিষয়টাতে। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যাব, কিন্তু আমার সাহস হয়নি। আমি যাইনি গো, বিশ্বাস করো আমাকে, আমি যাইনি। অমৃতা দেবীর কণ্ঠস্বর আমার কাছেও বিশ্বাসযোগ্য লাগলো। জয়ন্তবাবুকে বললাম, একটা যজ্ঞ করতে হবে, আর এই ঘরের বৈঠকখানাতে বসেই করতে হবে তা। যদিও এটা কোনো সাধারণ তন্ত্র উপাচার নয়, তবে আমি মনস্থির করেছি এটা এই বৈঠকখানাতেই করব, যেখান থেকে সোজাসুজি ওই শিব মূর্তিটা দেখা যাচ্ছে। জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন, কি তন্ত্র কে ঠাকুরমশাই? আমি ধীর কণ্ঠে বললাম, কাল ভৈরব চক্রতন্ত্র। আশা করছি এরপর ওই প্রেতাত্মাকে বিতাড়িত করে ঘরের সকল ঋণাত্মক শক্তিকে দূরীভূত করে আগের মতো স্বাভাবিক করে তুলতে পারবো ঘরটাকে। আপনার যা মনে হয় আপনি করুন, আমার তরফ থেকে কোনো বাধা নিষেধ নেই ঠাকুরমশাই। জয়ন্তবাবুর কথায় আমি জবাব দিলাম, পুরোহিত মশাইকে সবটা জানানোই আছে। সামনেই অমাবস্যা, আমাকে ওই দিনটাই তন্ত্রের জন্য বেছে নিতে হবে। তার আগে আমাকে গৃহবন্ধন করতে হবে, তাহলে বিপদ কিছুটা হলেও কমতে পারে। পরের দিন একটা যজ্ঞ করে গৃহবন্ধন করা হলো। বুঝতে পারছিলাম না অমৃতা দেবীর টাকা পয়সার এতটা কি লালসা হলো যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। যদিও মুখে কিছু না বলে আমি যজ্ঞের আয়োজন করতে লাগলাম। বিশাল বড় যজ্ঞ, সুতরাং কোনো ভুলচুক হলে তা চলবে না। যাই হোক, পুরোহিত মশাই আমাকে জিজ্ঞেস করলেন, কিভাবে আপনি বুঝবেন যে আসল প্রেতাত্মা কার মাঝে আছে? লীলাবতীর ঠাকুরমা, লীলাবতীর বাবা, নাকি লীলাবতীর মধ্যে? একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, খুব শীঘ্রই তা জানতে পারা যাবে। তবে লীলাবতীর ওপর ঘোর বিপদের ছায়া রয়েছে। ওকে ওই নেতিবাচক শক্তির হাত থেকে বের করে না আনলে প্রাণও যেতে পারে। অতঃপর অমাবস্যার সেই বিশেষ তিথি এসে উপস্থিত হলো। আমি দুপুর থেকে বৈঠকখানায় যজ্ঞের সব সরঞ্জামের আয়োজন করে ফেলেছিলাম। যেহেতু ওই কালপ্রেতের করাল থাবা এই বাড়ির মাটিকে আঁকড়ে ধরেছিল, তাই এই মাটিতেই পবিত্র যজ্ঞ করাটা উচিত হবে। হোম কুণ্ডে আগুন ধরিয়ে যজ্ঞে বসলাম আমি। সবার প্রথম কালো তিল, সরিষা আর ফুল নিবেদন করলাম। তারপর মন্ত্রপাঠ শুরু করলাম। সন্ধ্যা পেরিয়ে ইতিমধ্যেই রাত নেমেছে। আশপাশ থেকে শেয়াল আর ঝিঝি পোকার ডাক শুরু হয়েছে। চারপাশ জুড়ে নানান রকম আর্তনাদ কানে আসছিল। আমি বুঝতে পারি আসার পর থেকেই সেই প্রেতাত্মা আমার চোখের সামনে নানা রকম ভ্রম সৃষ্টি করার চেষ্টা করছিল, যাতে আমি বিভ্রান্ত হয়ে ফিরে যাই। তবে সন্দেহ আমার প্রথম থেকেই ছিল যে ওই বাগানে কিছু না কিছু ঘটেছিল। এখনো শিখা দেবীর মৃত্যুর রহস্য অজানা, তবে আজ সবটাই জানতে পারবো আমি উচ্চ স্বরে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলাম। ওং রিং বটুকায় আপদ উদ্ধারণায় কৃকৃ ভৈরবায় নমঃ। মন্ত্রপাঠ করার সাথে সাথে হোম কুণ্ডে ঘি ঢেলে যজ্ঞের পবিত্রতা এবং মাত্রা আরো বাড়াতে লাগলাম। জয়ন্তবাবুদের আগে থেকেই বলা ছিল যাতে নিজের ঘর থেকে কেউ না বেরোয়। যদিও ছেলেগুলো
সদরে, একদিকে ভালো, আর বৌমা গেছে বাপের বাড়ি জরুরি কাজে। লীলাবতীকেও ঘুম পাড়ানো হয়েছে। এখন আর কারোর কোনো রকম বাধা নেই বাড়িতে। মন্ত্র পড়ছি এমন সময় বৈঠকখানার সকল জিনিসপত্র ভাঙচুর হতে শুরু করল। আমি মন্ত্রপাঠ থামালাম না, এক মুড়ে মন্ত্রোচ্চারণ করতে লেগেছি। ওম শ্রীকাল ভৈরবায় নমঃ। এমন সময় আমার যজ্ঞকুণ্ডের ঠিক সামনে হামাগুড়ি দিয়ে এসে উপস্থিত হলো লীলাবতী। এলোমেলো পোশাক, এলোমেলো চুল, আর দু চোখ কুচকুচে কালো। আমার দিকে একটা ভয়ানক শীতল চওড়া হাসি দিয়ে এক দৃষ্টে চেয়েছিল সে আমার দিকে। হাসিটা চওড়া হতে হতে আরো ভয়ানক হয়ে উঠল। তা সত্ত্বেও আমি মন্ত্রপাঠ থামালাম না। লীলাবতীর মাঝে থাকা সেই প্রেতাত্মা লাফিয়ে সিঁড়ির দিকের দেওয়ালে উঠে বেয়ে বেয়ে উপর তলায় উঠল। তারপর উপর থেকে একটা ভারী কিছু নিচে ফেলার চেষ্টা করল সে। মন্ত্রপাঠ আর যজ্ঞের মাঝেও আমি সবটাই অনুধাবন করতে পারছিলাম, কিন্তু আমি জানতাম যে রক্ষা কবচ আমার সাথে আছে তাতে ওই প্রেত কেন পিশাচ ছেলেও পারবে না, আমাকে টলাতে পারবে না। আমি উচ্চ স্বরে মন্ত্র পাঠ করতে লাগলাম। অন্যদিকে লীলাবতীও চিৎকার করতে করতে সারা বাড়ি দাপিয়ে বেড়াতে লাগলো। আমি চোখ বুঝে এক মনে মন্ত্র পড়ছি। হঠাৎই সকল তাণ্ডব শান্ত হয়ে গেলে আমি কি মনে হতে চোখ খুললাম। দেখি আমার ঠিক সামনে লীলাবতী বসে নিজের হাতের মাংস নিজেই খুবলে খুবলে খাচ্ছে। কিছু খাচ্ছে, কিছু থুতু করে ফেলছে। আমি চোখ খুলতেই আমার দিকে একটা বাঁকা শয়তানি হাসি দিয়ে বলে উঠল, একে মেরে ফেলবো, সঙ্গে নিয়ে যাব একে। বুঝতে পারলাম পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। এও বুঝলাম যা করতে চলেছি তার থেকে ভয়ানক কিছুই করতে হবে আমাকে। জিজ্ঞেস করলাম, এখানে ঢুকলে কিভাবে? লীলাবতীর মাঝে থাকা সেই বিভীষিকা বলে উঠল, এর শরীরের রক্তে বশীভূত হয়ে। আমি সামান্য মন্ত্রপুত ভস্য লীলাবতীর দিকে ছুটতেই সে চিৎকার করে উঠল। আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম, বল বল, তোকে এখানে কে এনেছে? এ বাড়ির সদস্য, এ বাড়ির কুলবধূ, সম্পত্তির জন্য। আমি অনুমান করলাম হোক না হোক এই অমৃতা দেবী হবে, আর এখন অনেক দেরি হয়ে গেছে। আমার পক্ষে সাধারণ যজ্ঞের দ্বারা ব্যাপারটা আর সামলানো সম্ভব ছিল না। যেটা করার ছিল না সেটা করারই মনস্থির করলাম আমি। অমৃতা দেবীর এতে ক্ষতি হতে পারে, কিন্তু আমার যে কিছুই করার ছিল না। এখন উনি যে ভুলটা করেছেন তার শাস্তি ওনাকেই পেতে হবে। আমাকে সম্পূর্ণ তন্ত্র ওনার দিকে ঘুরিয়ে দিতে হবে। আমি ব্যস্ত হাতে অত্যন্ত পেশাদারের সাথে মন্ত্রপাঠ এবং পুজো সারছিলাম। কাল ভৈরব চক্রতন্ত্রের উপাচার মোটেও সহজ কাজ ছিল না। তবে এত বছরের সাধনার মধুসুন্দরী দেবীর আশিসের দরুন আমি যে এই কাজটাতেও নির্বিঘ্নে বেরোবো তা আমি জানতাম। আত্মবিশ্বাস ছিল নিজের মধ্যে। হোমকুণ্ডে ঘৃতাহুতির সাথে ভস্য নিক্ষেপণ এবং মন্ত্রপাঠের সাথে সাথে চলছিল
লীলাবতীর ওপরেও মন্ত্রপুত ভস্যের নিক্ষেপ। অতঃপর সে তার শরীরের চারপাশে একটা নীল আভা লক্ষ্য করতে পারল এবং দীর্ঘক্ষণের উপাচার ক্রিয়া শেষে অতঃপর একটা কালো ছায়া লীলাবতীর মুখ থেকে বেরিয়ে দ্রুত বেগে মিলিয়ে গেল হোমকুণ্ডের আগুনে। লীলাবতী মাটিতে লুটিয়ে পড়লে জয়ন্তবাবু ছুটে আসেন। আমার মনে এক রাস দ্বিধা ছিল। হয়তো অমৃতা দেবীর বিপদ আসতে চলেছে, ঘটতে চলেছে প্রাণ সংশয়, কিন্তু তবু ওনাকে সুস্থ দেখে আমার মনের মাঝে একটা খচখচানি লেগেই থাকল। ভাবলাম আমার থেকে কি তবে উপাচারে কোনো ভুল ত্রুটি হয়েছে? লীলাবতীকে ঘরে নিয়ে যাওয়া হয়। সে রাতটা আর ঘুম এলো না। পরের দিন একটু বেলার দিকে বছর 18 এক কিশোর দুটো চিঠি নিয়ে এলে তার একটাতে লেখা ছিল বসু বাড়ির পুত্রবধূ রাত্রি মারা গেছে। বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল আমার মস্তিষ্কে। মনে পড়ল সেই প্রেত ইঙ্গিত সঠিকই দিয়েছিল। তবে আমার বুঝতে ভুল হয়, বধূ তো রাত্রিও ছিল, তাই তো। পরের চিঠিটা বিশেষভাবে আমার জন্যই ছিল। জয়ন্তবাবু এগিয়ে দিলেন চিঠিটা আমার হাতে। চিঠি খুলে আমি পড়তে শুরু করলাম, যেখানে রাত্রি লিখেছে, নমস্কার ঠাকুর মশাই। নমস্কার ঠাকুরমশাই, সবার প্রথমেই আপনি আমাকে ক্ষমা করবেন। যা করেছি আমি ভুল করেছি। পরে তার অনুশোচনা হলে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। গরিব ঘরের মেয়ে আমি, কিন্তু ওখানকার এত বৈভব দেখেও নিজেকে সামলে রাখতাম। তবে যেদিন সম্পত্তির ভাগ হলো সেদিন আর সামলাতে পারিনি, সব ধ্বংস করে দিতে মন চাইল। নিজের থেকে সব কিছু হাতছাড়া হতে দেখে প্রচণ্ড রাগ হলো, আর সব রাগ গিয়ে পড়ল লীলাবতীর ওপর। ওর রক্ত নিয়েই আমি, যাকে সবাই বুড়ি আম্মা ডাকতো, ওই তান্ত্রিকের কাছে যাই। সে তন্ত্রক্রিয়া করে প্রেত চালান করে এই বাড়িতে। সবার মরার কথা ছিল প্রেত দ্বারা। একমাত্র আমার স্বামী সৌম্যর জন্য বুড়ি আম্মা একটা রক্ষা কবচ দিয়েছিল। ওটা পরানোর পর ও একরকম বশীভূত হয়ে যায়, আর আমার কথাতেই আমার এক মাসির বাড়ি গিয়ে থাকতে শুরু করে। বাড়িতে বলে কাজের সূত্রে সদরে গেছে। এদিকে প্রেত তার খেলা শুরু করলো। একের পর এক দুর্ঘটনা। বুঝলাম এদের পথ থেকে সরাতে বেশি দেরি নেই, তবে আমার ব্যাপারটা পিসিমা ধরে ফেলে। বাধ্য হয়ে ওনার মুখ বন্ধ করতে হয় প্রেতকে। তারপর ওনার শরীরটা চাপা দেওয়া হলো বাগানের মাটিতে। একের পর এক মৃত্যু আর দুর্ঘটনা, সবটাই প্রেতের কাজ। এই বাড়িটাকে শ্মশানপুরী বানিয়ে দিচ্ছিল। কিন্তু ধীরে ধীরে আমার বিবেক দংশন হতে শুরু করে। প্রথমে ভাবতাম এটাই তো আমি চেয়েছি, কিন্তু মন সায় দিত না। এরপর আপনার আগমন হলে আমি বুঝলাম কোনোভাবেই আর কিছু করার নেই। আপনার ক্ষমতা সম্পর্কে প্রথম দিনই আঁচ করে ফেলেছিলাম, তাই অনুশোচনা আরও বেশি আমাকে দংশন করতে লাগলো। যদি আপনি সব ঠিক করতে পারেন তাহলে আমার থেকে বেশি কৃতজ্ঞ আর কেউ হবে না। বসু বাড়িতে আমি আর যাব না। সবাইকে আমার প্রণাম জানাবেন। সবাই যেন সুস্থ থাকে, আর পারলে আমায় যেন ক্ষমা করে দেয়। এটি রাত্রির কথাগুলো আমার মনকেও ব্যথিত করল। হতে পারে ও যা করেছে চরম অন্যায়, কিন্তু পরিস্থিতিও কিছুটা দায়ী। হাতের 5 আঙুল তো সমান হয় না। বসু বাড়ির বৈভব দেখে হত দরিদ্র ঘরের রাত্রির চোখ চকচক করে উঠেছিল। কিন্তু যখন বুঝলো তা হাত ছাড়া হয়ে যেতে পারে, তখনই এত ভয়ানক একটা পদক্ষেপ নিয়ে বসলো সে। চিঠিটা হাতে নিয়ে ভাবলাম, এই কারণেই অমৃতা দেবীর কিছু হয়নি, কারণ সবটা রাত্রি করেছিল। তাই তন্ত্র ঘুরিয়ে দিলে সেই দোষ রাত্রির ওপর গিয়েই লাগে, এবং সে প্রেত লীলাবতীর পরিবর্তে রাত্রিকে নিজের সঙ্গে নিয়ে যায়। অমৃতা দেবী বলে,
এখানে লেখা, রাত্রি নাক মুখ আর চোখ দিয়ে ভয়ানক রক্ত ঝরছিল নাকি শেষ সময়। সাংঘাতিক। যাক, ও ওর পাপের শাস্তি পেয়েছে অবশেষে। তাই কথায় আছে, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমি যেমন আছি ভালো আছি, টাকার চেয়েও আমার কাছে আগে আমার পরিবার। ঠাকুরমশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ লীলাকে বাঁচানোর জন্য। কিছু বললাম না আমি? মৃদু হেসে চলে এলাম ওখান থেকে। কিছুক্ষণ তারানাথ চুপ করে থাকলো। কিশোরী জিজ্ঞেস করলো, আচ্ছা বলি, দিগন্তবাবু সুস্থ হয়ে উঠেছিলেন? আর লীলাবতীর বা কি হলো? তারানাথ গাঢ় কণ্ঠে বললেন, এসেছিল দিগন্তবাবু দেখা করতে। মেয়ের বিয়ে দিয়েছে। সৌম্য আর বিয়ে করবে না বলেছে। কোনো বাবার আশ্রমে নিজের জীবনের বাকি সময়টা সে কাটাতে চায়। সব ঠিক করে দিলেও যেন মনে মনে ভাবি, পরিবারটা একটা ভুলের জন্য কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। আমি কিশোরীর উদ্দেশ্যে বললাম, চলো হে ফেরা যাক। কিশোরী মাথা নেড়ে উঠে দাঁড়ালো। চলো চলো। এমন সময় বাইরে সজোরে একটা বাজ পড়ে। তারানাথ বাইরে চেয়ে বললেন, সাবধানে যেও কিন্তু তোমরা।